কি বলবেন একে? অরাজকতা নাকি নৈরাজ্য? একদিকে আইনজীবীদের মেরে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে, আরেকদিকে তাদের চেম্বার ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে। এমনই আতঙ্ক ছড়ানো হলো যে আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন 51 জন আইনজীবীর একজনও আসতে পারলেন না আদালতে। আরও 1 মাস বিনা বিচারে বন্দি থাকতে হবে সন্ন্যাসীকে। বাংলাদেশে গণতন্ত্র আছে, এরপরও মানতে হবে। শুধু বীরেন্দ্র চট্টোপাধ্যায় শব্দ ধার করে বলতে হয়, আমরাও দেখব তুমি কতদিন এইভাবে রাক্ষস নাচাও। প্রথম প্রশ্ন, শুনানির আগের রাতে মেরে আইসিইউতে পাঠানো হলো আইনজীবীকে, আরেক আইনজীবীর চেম্বারে ভাঙচুর করা হলো। চিন্ময় কৃষ্ণের জামিন মামলা লড়তে আতঙ্কে আজ কোর্টেই গেলেন না কোনো আইনজীবী। সন্ন্যাসীকে বিনা বিচারে আরও 1 মাস জেলে আটকে রাখার জন্যই কি এই পরিকল্পিত ষড়যন্ত্র? এই প্রশ্ন তুলতেই হবে আমাদের। দ্বিতীয়, গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণের পক্ষে সওয়াল করেন 51 জন আইনজীবী, অথচ আজ এলেন না একজনও। সন্ন্যাসীর পক্ষে না দাঁড়াতে প্রকাশ্যে হুমকি দিচ্ছে কট্টরপন্থী আইনজীবীরা। হামলার মামলা করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, অভিযোগ ইসকনের। বাংলাদেশ কি ক্রমশই মৌলবাদীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে? তৃতীয় প্রশ্ন, সন্ন্যাসীর পক্ষে কোনো আইনজীবী নেই। সরকার পক্ষের আর্জি মেনে 1 মাস শুনানি পেছল চট্টগ্রাম আদালত, অথচ ভারতে সরকারি খরচে আইনজীবী পায় পাকিস্তানি কাসব থেকে আরজিকর কাণ্ডের সঞ্জয় রায়রা। আইনজীবীর ব্যবস্থা করে দ্রুত শুনানির বদলে 1 মাস মামলা পিছিয়ে দেওয়ার পেছনেও কি এই কট্টরপন্থীদের চাপ? চতুর্থ প্রশ্ন, পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িক হিংসার শিকার হিন্দুরা। সরকারি মদতে রাজ্যে ঘাঁটি গাড়ছে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা। বাংলাদেশ ইস্যুতে সংসদে রাজ্যের প্রসঙ্গ টেনে আক্রমণ বিজেপির। সবটাই গাঁজাখুরি গল্প, পাল্টা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশকে অস্ত্র করে এবার কি এ রাজ্যেও মেরুকরণের রাজনীতি? পঞ্চম প্রশ্ন থাকবে, কোনো সমীক্ষক সংস্থা ফোন করলে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না। দলীয় বিধায়কদের স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি 26-এ ভোটের আগে তৃণমূল থেকে আইপ্যাককে প্যাক আপ করার বার্তাই দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী? তবে শুরুতেই দেখাবো বিচারের নামে, শুনানির নামে যে প্রহসনটা আজ হলো চট্টগ্রাম আদালতে। দেখুন, এটাই আমার আশঙ্কা ছিল। আমি কালকে টুইটও করেছি কি রেমন রয়কে কিরকম মারা হয়েছে, কি উনি নিজের লাইফের জন্য ফাইট করছেন, আইসিইউতে রয়েছেন। গণতন্ত্র প্রহসনে পরিণত হলো পদ্মা পারে। মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তার হয়ে সওয়াল করার জন্য একজন আইনজীবীও আদালতে আসতে পারলেন না। বলা যেতে পারে ভয় দেখিয়ে আসতে দেয়া হলো না। এক আইনজীবী মৌলবাদীদের মারের জেরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হামলা ও মামলার জেরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বাকি 50 জন আইনজীবীও অনুপস্থিত রইলেন। স্পষ্ট হয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখার জন্য বাংলাদেশের ন্যাক্কারজনক ছক। আইনজীবীর অভাবে হলো না শুনানি, মিলল না জামিন। শুনানি পিছিয়ে গেল 1 মাস। আমরা এক এক মুহূর্ত ওনার চিন্তায়তে ছিলাম কি উনি কি অবস্থাতে আছেন। আমরা এটাও দেখলাম কি 2 জন ব্রহ্মচারী যারা ওনাকে জেলে গিয়ে ওনার মেডিসিন আর খাবার দিচ্ছিল জেলে, ওদেরকেও আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এটাও জানানো হচ্ছে না কি কেন ওদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন মুসলিম আইনজীবীরা। তাদের দাবি, খুনের মামলায় অভিযুক্ত করতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। আলিফ হত্যা মামলায় এই চিন্ময় দাসকে খুনের নির্দেশদাতার আসামি করতে হবে। এই পরিস্থিতিতে শেষ অবধি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের অনুপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আদালতের সময় যা হয় 1 মাস সময় মঞ্জুর করে আদালত। অর্থাৎ আরো 1 মাস বিনা বিচারে জেলে থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। একজন সন্ন্যাসীর সঙ্গে যখন বাংলাদেশের ইউনূস সরকার এই অমানবিক আচরণ করছে, তখন কি করছে মোদী সরকার? এই প্রশ্ন তুলে কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে চাইছেন সাধু সন্তরা। আমরা আন্দোলনের পথ থেকে, প্রতিবাদ এবং প্রতিরোধের পথ থেকে সরে আসছি না। এরপর হয়তো 5 দিনের সীমান্ত বন্ধের দিকে আমরা চলে যাব। ন্যায় বিচার পাক, তার পক্ষে যে দাবি সেটা সরাসরি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা জানাবো। সেই সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন দেব। কেবল বিবৃতি দিয়ে নয়, কেবলমাত্র মৌখিক কোনো প্রতিশ্রুতি দিয়ে নয়, ভারত এমনভাবে চাপ সৃষ্টি করুক প্রতিটি সংখ্যালঘুর ওপর হওয়া এই অন্যায়, উৎপীড়ন, নিপীড়ন, প্রাণ সংশয় বন্ধ করা যায়। বাংলাদেশের বুকে মঙ্গলবার মানবাধিকার ও গণতন্ত্রের এই চরম লজ্জার দিনেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ না করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী দাবি করেন,
শুনানিতে অংশ নিতে কোনো আইনজীবীকে ভয় দেখানো কিংবা হুমকি দেওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয়, তিনি আইসিইউতে আছেন, প্রায় মৃত্যু মুখে। আরেকজন তরুণ লয়ার রিগাল আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার, তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে। যাকে ধরা হয়েছে, যাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি সবার, তিনি আইনজীবী দিতে পারবেন না, আইনজীবী দাঁড়াতে পারবে না, এটা কি করে হতে পারে? আর তার থেকে আমরা বিস্মিত যে ভারত সরকার কি আঙুল চুষছে। বিনা বিচারে বছরের শেষটা জেলেই কাটবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। 2টা জানুয়ারি পরবর্তী শুনানি। অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য সে লুকাস, কি বিচিত্র ওই দেশ মানে বাংলাদেশ। আর আজ বাংলাদেশে গোটা দিন ধরে যা হলো সেটা গণতন্ত্র এবং মানবাধিকারের চূড়ান্ত প্রহসন বললেও কম বলা হয়। দিনের শেষে দেখা যাচ্ছে একদিকে জঙ্গি মৌলবাদীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে, আর আরেকদিকে একজন সন্ন্যাসীকে বিনা বিচারে 1 মাসেরও বেশি কারাগারের অন্ধকারে দিন কাটাতে হবে। হ্যাঁ, আবার বলছি, এটাই আজকের বাংলাদেশ। দুর্ভাগ্য। আমি শুরু করব আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে দিয়ে। জয়ন্ত, বিচারের নামে এই নির্লজ্জ প্রহসন শেষ কবে দেখেছি আমি মনে করতে পারছি না। তুমি জানো যে কোনো দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ শ্রদ্ধাশীল, কিন্তু আজকে এই প্রশ্ন তুলতেই হবে যে একদিকে একজন অভিযুক্ত আত্মপক্ষ সমর্থনের জন্য একজন মাত্র আইনজীবী পেলেন না, আর মাননীয় বিচারপতি এটা দেখার পরও পরের তারিখটা দিচ্ছেন 1 মাস পর। অর্থাৎ বটম লাইনটা হচ্ছে যে চিন্ময় প্রভু বিনা বিচারে 1 মাসের বেশি সময়, গোটা বছরটা তাকে জেলে কাটাতে হবে। বিচার শুরুই হলো না। আমি বলছি, তুমি তো এতদিন হাইকোর্টে প্র্যাকটিস করছো, মানে ভাবতে পেরেছো এই জিনিস? না, আমি ভাবতে পারিনি। এই কারণে আমি সেই মানুষগুলোর হয়ে বেশিরভাগ সময় লড়ি যাদের কেউ দাঁড়াবার থাকে না, যাদের কোনো আইনজীবী থাকে না। লিগাল এইড থেকে অনেক সময় আমাকে মামলা দিয়েছে এবং আমি প্রচুর মামলা লিগাল এইডের হয়ে করি। আমি প্রথমে শুরু করবো এভাবে যে একটা দেশে নির্বাচিত সরকার নেই, মুখোশধারী একজনকে মুখ্য উপদেষ্টা হিসেবে সেখানে বসানো হয়েছে এবং সে মোটামুটি তালিবানি এবং মৌলবাদী মানুষদের হাতে বন্দী, অথবা তিনিও এর সঙ্গে সায় দিচ্ছেন, সেটা আমাদের জানা নেই। কিন্তু এই মুহূর্তে অভিযুক্তর পিছনে রাষ্ট্রীয় সন্ত্রাস আছে, ভয় দেখিয়ে আইনজীবীদের আটকানো হচ্ছে। এটা তো আজকে থেকে নয়, যখন সংরক্ষণ বিরোধী একটা আন্দোলন শুরু হলো তখন যেভাবে মানুষ মারা শুরু হয়েছিল তাতেই মনে হয়েছিল পেছনে কোনো বড় শক্তির মদত রয়েছে। এটা গেল প্রথম। দ্বিতীয়, মোটামুটি ভারতের সংবিধানটা কিন্তু টুকেছিল বাংলাদেশ, কিন্তু যা টুকতে পারেনি সেটা হচ্ছে ভারতের সংবিধানের মহত্ব। ভারত হচ্ছে একটা ইউনিক ফিলোসফিক্যাল কনসেপ্ট, তার ভিত্তিতে এই মহৎ সংবিধান তৈরি হয়। আমি তোমাকে বলি যে বাংলাদেশেও কিন্তু লিগাল এইড সার্ভিসেস অ্যাক্ট রয়েছে, এটা তৈরি হয়েছিল 2000 সালে। সেখানে বলেছিল যারা ন্যায় বিচার পাচ্ছেন না ডিউ টু ফিনান্সিয়াল ইনসলভেন্সি, ডেস্টিটিউটনেস, হেল্পলেসনেস এবং অন্যান্য বিভিন্ন সোশিও ইকোনমিক কন্ডিশনে তাদেরকে দিতে হবে আইনি অধিকার, আইনি সহায়তা। আর্টিকেল 27 27 নম্বর অনুচ্ছেদ এই বাংলাদেশের কনস্টিটিউশন, যা তৈরি হলো 1972 সালে, মানে অতি শিশু একটা কনস্টিটিউশন। সেখানে বলা আছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। বুঝে বললাম ভারতের সংবিধানটাকে টুকলো কিন্তু ফলো করতে পারলো না। ওখানে বললো ইকুয়াল প্রোটেকশন অফ ল এবং বলছে যাদের আইন কোর্টের বাইরে এবং কোর্টের ভেতরে আইনি সাহায্য প্রয়োজন তাদের আইনি সাহায্য দিতেই হবে, সংবিধান বলল। 28 নম্বর অনুচ্ছেদে বলে দিল যে কোনো মানুষকে রিলিজিয়ান, কাস্ট, তারপরে সেক্স, প্লেস অফ বার্থ এর উপরে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, সকলকে আইনি সাহায্য দিতে হবে। কিন্তু আমাদের দেশে যে একটা ইউনিক ব্যাপার রয়েছে সেটা হচ্ছে সংবিধানের 39-এর এ অনুচ্ছেদ, যার ভিত্তিতে লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট এলো 1987 সালে। সেখানে কিন্তু বলা হয়েছিল যে প্রতিটি মানুষকে প্রথম থেকে একেবারে কাউকে গ্রেপ্তার করে আনা থেকে শুরু করে আইনি সাহায্য দিতেই হবে। যার জন্য তুমি কাসাবের কথা বাদই দাও, কামদুনিতেও যখন ওই আসামিদের আইনি সাহায্য দেওয়া হবে না বলে একদল মানুষ বলেছিলেন এবং আদালতের বাইরে বলেছিলেন দৃষ্টান্তমূলক সাজা চাই, তার জন্য বারাসাত থেকে মামলাটা ট্রান্সফার করে দেওয়া হয়েছিল কলকাতায়।
আমরা অভিযোগ তুলেছিলাম নির্যাতিতার পরিবারের হয়ে যে ট্রান্সফার হয়ে গেলে অনেক মানুষ কামদুনি থেকে আসতে পারবে না কলকাতায়, এবং তাই হয়েছিল। অর্থাৎ ভিকটিম সুযোগ সুবিধা পাক বা না পাক, আমরা সবসময় মনে করেছি অ্যাকিউজ যেন অন্তত বলতে না পারে যে আমি আইনি সাহায্য পেলাম না। খুনের মামলায় কট রেড হ্যান্ডেড খুনের আসামিও আমাদের দেশে আত্মপক্ষ একইভাবে আরজি করের কাণ্ড দেখো, আমি একাধিক উদাহরণ আসবো জয়ন্ত, একদম একদম আমি প্রত্যেকটা উদাহরণে আসবো। এই মুহূর্তে সরাসরি একবার চলে যাব রাধারমন দাস, ভাইস প্রেসিডেন্ট কলকাতা ইসকন, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। গত সপ্তাহে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে খুব আশা করে আছেন, যে আমি বলেছিলাম যে সম্ভবত সোমবার বা মঙ্গলবার পরবর্তী শুনানি, আপনারা এই আশায় ছিলেন যে আজকে তিনি মুক্তি পাবেন। এমনকি আজ সকালে এই চ্যানেলেই আপনি বলছিলেন যে তিনি যখন বেরোবেন তার সঙ্গে সরাসরি কথা বলবেন। দিনের শেষে দেখা যাচ্ছে যে কোনো আইনজীবী দাঁড়ালেন না এবং বিনা বিচারে চিন্ময় কৃষ্ণ দাসকে 1 মাস জেলে থাকতে হবে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? অ্যাকচুয়ালি গোটা বিষয়টা খুব শকিং। আমরা এটা আজকে আমার একটা ছিল আশা কি উনি যখন ওনাকে কোর্টে নিয়ে আসা হবে তখন আমরা অ্যাটলিস্ট জানতে পারবো কি ওর স্বাস্থ্য ভালো আছে, কীরকম মানে ওকে খাওয়া পাচ্ছে কি পাচ্ছে না। কিন্তু এটা যেরকম পোস্টপোন হয়ে গেল, আর আমরা দেখলাম কি একটাও ওনার আইনজীবী কোর্টে আসতে পারলো না, অ্যাপিয়ার হতে পারলো না। তো এটা আমরা কখনো আশা করিনি কি এরকমও হতে পারে। তো এটা গোটা বিষয়টা খুব শকিং। আর একটা এত লম্বা ডেট দেওয়া হয়েছে, প্রায় 1 মাস। তো আমি যেটা বলছিলাম আগেবারেও কি সাধুরা मतलब জেলে ওদের এটা কিরকম থাকবে, একেবারে স্পষ্ট আপনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে জেলে ক্রিমিনাল এবং অন্যান্যদের সঙ্গে থাকতে হবে এবং তার নিরাপত্তা নিয়ে স্পষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন আপনি। আমি বলছি সেই আশঙ্কা তো আরো বেড়ে গেল, তার কারণ সব মিলিয়ে প্রায় 5 সপ্তাহ আগের অংশটা ধরলে এবং আরো 1 মাস তাকে থাকতে হবে। কতটা আশঙ্কিত আপনারা? আমরা অ্যাকচুয়ালি খুব চিন্তিত আছি। আমার मतलब কি বলবো, আমার আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস। আমরা আশা করেছিলাম কি অ্যাটলিস্ট আজকে ওনার মুখ দেখবো, কিছু বলবে তাহলে জানা যাবে, কিন্তু এখন কিছু ক্ল্যারিটি নেই। আমরা জানি কি আর 3 জনকে ওনার যে সহায়ক ছিল যারা জেলে মেডিসিন আর খাবার আর ওষুধ দিতে গেছিলেন তারাও গ্রেফতার হয়ে গেছে। হ্যাঁ, তো ওদেরও কিছু খোঁজ খবর নেই, কেন পুলিশ আটক করেছে ওদেরকে। তো একদম ক্ল্যারিটি নেই। এরকম আমরা দেখছি কি যারা আইনজীবী না হলে যে কেউ ওনার সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করছে, ওনার সঙ্গে ওনাকে হেল্প করতে আগে আসছে, সবাইয়ের উপরে কেস করা দেওয়া হচ্ছে, না হলে ভয় দেখানো হচ্ছে। আমি একটাও দেখছিলাম কি ওদের কোর্টের কিছু ওকিলরাও এরকম বলছে, ডিমান্ড করছে কি যে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড করতে আসবে ওদেরকে পিটিয়ে দাও। আপনাকে জানিয়ে রাখি, অন ক্যামেরা দেখা যাচ্ছে চট্টগ্রাম আদালতের চত্বরে দাঁড়িয়ে আইনজীবীদের একটা অংশ তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। দুটো তাদের দাবি দুটো, এক হচ্ছে প্রকাশ্যে বলছেন যিনি চিন্ময় কৃষ্ণ দাসের জন্য আইনি সহায়তা দিতে আসবেন তাকে তার ফল ভুগতে হবে, এবং 2 হচ্ছে সরাসরি তাকে প্রায় মানে পারলে এটাও বলেন যে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে দাও, কিন্তু মূল দাবি হচ্ছে তাকে ফাঁসি দিতে হবে। চত্বরে হচ্ছে প্রকাশ্যে, কি বলবেন? এটা তো খুব আশ্চর্য। আমরা দেখছিলাম কি মৌলবাদীরা রাস্তায় বলছে তলোয়ার নিয়ে, কিন্তু যখন আইনজীবী কোর্টে প্রেমাইসিস ভেতরে এরকম সেম ডিমান্ড করছে যেটা মৌলবাদীরা করছে রাস্তায়, তো আমরা তো আর मतलब ভয় লাগছে কি এটা বাংলাদেশকে হঠাৎ কি হয়ে গেল, কি সবাই একটা সুরে বলছে। এই প্রেক্ষিতে আপনারা কি উচ্চতর আদালত মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বাংলাদেশের সেখানে যাওয়ার কথা ভাবছেন? ওনার আইনজীবী কোথায় আছে যে এটা সব ভাববে? অ্যাকচুয়ালি আমরাও ওখানে ভয়তে ভক্তরাও ওনাকে হেল্প করতে পারছে না। অনেক যে কন্ট্যাক্ট নাম্বার আমার ছিল ওদের ফোন সুইচ অফ আসছে, যারা ওদের পাশে দাঁড়িয়েছিল। আমি কি বলবো, আপনি তো দেখছেনই একজন আইনজীবীও আজকে ওনার জন্য দাঁড়াতে পারলো না। আগেবার যখন ওনাকে নিয়ে আসা হয়েছিল প্রায় 50 জন দাঁড়িয়েছিল, কিন্তু আজকে 50 জন থেকে একজনও ওখানে ছিল না কোর্টে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে একদিকে ইসকনকে জঙ্গি সংগঠন ঘোষণা করার দাবি, তাতে মামলা, এসব তো আমরা দেখেছি, কিন্তু তারপরে একটা অদ্ভুত লাইন নেওয়া হলো, সেটা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ এবং 4 জন সন্ন্যাসীকে জেলে পোড়া হলো, 17 জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। তারপরেও বলা হচ্ছে না না এটা ইসকনের বিরুদ্ধে কিছু নয়, এটা হচ্ছে ব্যক্তিগতভাবে অভিযোগ উঠেছে বলে সেই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা।
অথচ কোথাও কি মনে হচ্ছে যে আসলে এই ব্যক্তি পরিচয়কে সামনে রেখে আড়ালে একেবারে ইসকনকে টার্গেট করা হচ্ছে? আপনার কি মনে হয়? করণী আর কথনীতে আপনার সবাই আমরা দেখতে পাচ্ছি কি একদম তফাৎ আছে, একদম ডিফারেন্স আছে। ওরা বলছে কিছু এক, কিন্তু আমরা কাউকে টার্গেট করছি না, কিছু হামলা হচ্ছে না, কিন্তু ইন রিয়ালিটি আমরা দেখতে পাচ্ছি অন গ্রাউন্ড কি হচ্ছে। আজকে যেটা অ্যাবসেন্স অফ আইনজীবী কোর্টে ওনার পক্ষে ওরা দাঁড়াতে পারলো না, এটা সব থেকে শকিং ছিল আমার জন্য। জামাতের আমির একেবারে নিজে অন ক্যামেরা বলছেন যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কোথাও কি এইটা একদিকে, আরেকদিকে এই যে এতদিন বিশেষ করে কোভিডকালে বাংলাদেশে প্রাণের ঝুঁকি নিয়ে অনেকে অসুস্থ, অনেকের প্রাণ হারিয়ে যেভাবে আপনারা কাজটা করেছেন, আজকে সেই দেশ থেকে এই পাল্টা নিষিদ্ধ করার দাবি উঠছে, কোথাও কি মানে মনে হচ্ছে যে এ কি প্রতিদান পাচ্ছি? নিশ্চয়ই খুব দুঃখ হচ্ছে। আমাদেরকে শিলা প্রভুপাদ ইসকনের ফাউন্ডার আচার্য শিখিয়েছেন কি সবার জন্য মতলব সবার সেবা সব থেকে ইম্পর্টেন্ট। লাস্ট টাইমও আমি বলছিলাম আমরা কোভিড সময়ে সবাই নিজে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা লোকের সঙ্গে দাঁড়িয়েছিলাম। আমাদের কলকাতায় এক সাংবাদিকা আছেন, উনি একবার আমাকে মেসেজ করলেন কি আমার বাবা খুব কোভিডগ্রস্ত আছেন, ওনাকে এ পজিটিভ ব্লাড লাগবে। আমি নিজে গিয়ে কোভিড হসপিটালে গিয়ে রক্ত দিয়েছি। এটা প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন কি তোমাদের প্রাণ বাণী সবার থেকে লোকের সেবা করতে হবে। আমাদের সবাই প্রত্যেক ভক্ত ওটাই ফিলসফিটা প্র্যাকটিস করে, কিন্তু এরকম ইসকনকে টার্গেট করা এটা তো আমি বুঝতেই পারছি না কি হঠাৎ হলো। আমরা দেখলাম কি বাংলাদেশে সব গোটা বিষয় শুরু হয়েছিল ভারত বিরোধ থেকে। অনেক ভারতকে হেড করতে, ভারতকে এটা বয়কট করো, ভারত ঝন্ডা বয়কট করো, তারপরে পুরো জিনিসটাই ইসকনের উপরে এটা কনভার্ট হয়ে গেছে। ভারত তো বাংলাদেশে নেই, কিন্তু ইসকন ভক্ত আছে, ইসকন মঠ আছে, ইসকন মন্দির আছে। তো ভারতের যত হেড ছিল ওর পুরো প্রেশারটা এখন আমরা দেখতে পাচ্ছি কি ইসকন উপরে এটা ইসকনকে টার্গেট করা যাচ্ছে। একদম, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে আসব। আবার বলছি যে এটা গণতন্ত্রের লজ্জা, মানবাধিকারের লজ্জা। যেভাবে একজন আইনজীবীকে না দাঁড়াতে দিয়ে, কার্যত কোনো ধরনের আইনি সহায়তা না দিয়ে বিনা বিচারে 1 মাস কারাগারের অন্ধকারে এই সন্ন্যাসীকে রাখার চক্রান্ত হলো, সিদ্ধান্ত হলো, দুর্ভাগ্যজনক। মোর দেন 51 লয়ার্স যারা ওনার হয়ে আদালতে এসেছিল, সবার বিরুদ্ধে পুলিশ কেস করা হয়েছে, সবার বাড়ি ঘর ভাঙা হয়েছে, আর ওদের মধ্যে অনেক লোক লুকিয়ে রয়েছে, কেন কি ওরাও আতঙ্ক রয়েছে। 25 নভেম্বর সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে পেশ করার পর তার জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। এর 1 সপ্তাহ পর মঙ্গলবার ফের তার জামিন মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার হয়েও কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকতে পারায় আরও 1 মাস জেলে থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। আর এই ঘটনায় শান্তি সম্প্রীতি মানবাধিকারের হয়ে সওয়াল করে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনুসের আসল চেহারা গোটা বিশ্বের সামনে উন্মোচিত করে দিল। যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে গত সপ্তাহে 50 জনেরও বেশি আইনজীবী আদালতে হাজির হয়েছিলেন, সেখানে মঙ্গলবার কাউকে দেখাই গেল না। কারণ একটাই, সন্ত্রাস, হুমকি, ভীতি প্রদর্শন। সোমবার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রায়ের ওপর ভয়াবহ হামলা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি আইসিইউতে ভর্তি। চিন্ময় কৃষ্ণের আরেক আইনজীবী রিগন আচার্যের চেম্বারেও হামলা চালানো হয়, ভেঙে চুরমার করে দেওয়া হয় সব। আর তারপর আদালত চত্বরে কট্টরপন্থী আইনজীবীদের প্রকাশ্যে এই হুমকি। পুলিশ চিন্ময় ইসকনকে নিষিদ্ধ করতে হবে, পুলিশ চিন্ময়কে এই মামলায় 1 নম্বর আসামি করে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, আর কোনো বিকল্প নেই। ভবিষ্যতে আমরা কোনো আইনজীবী এই চিন্ময় দাসের পক্ষে অথবা তাদের সহযোগীদের পক্ষে থাকবো না, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। এরপর কি আদৌ বলা যায় বাংলাদেশে আইনের শাসন আছে? জুডিশিয়ারি, স্টেট এবং লেজিসলেচার যে 3টি উইং, তার মধ্যে তো যে রিলেশন কমপ্লিমেন্টারি। এমন কোনো সিচুয়েশন যদি হয় যেখানে তার লয়ার নেই বা পাচ্ছে না, তখন কোর্টই বন্দোবস্ত করে তাকে রিপ্রেজেন্টেট করতে, লয়ার অ্যাপয়েন্ট করে। মারধর করলেন, লয়ার পাওয়া যাচ্ছে না, এটা দিস ইজ নট এ গ্রাউন্ড অফ অ্যাডজার্নমেন্ট, কান্ট বি এ গ্রাউন্ড অফ অ্যাডজার্নমেন্ট। সারা পৃথিবীতে এই কোথায় কিছু হয় না।
সূত্রের খবর, গত সপ্তাহে আরও যে আইনজীবীরা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে হাজির ছিলেন তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইন সহ একাধিক ধারায় মামলা করেছে বাংলাদেশ পুলিশ। এই আবহেই তারা মঙ্গলবার আদালতে আসার সাহস পাননি। ইসকন সূত্রে খবর, আতঙ্কে আত্মগোপন করেছেন অনেক আইনজীবী। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফে কড়া বিবৃতিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে না দেওয়ার তীব্র নিন্দা করছি আমরা। সরকার কি চাইছে? এটা কি স্বাধীন বিচার ব্যবস্থার নমুনা? এটা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে সনাতনী সহ সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যে 70 জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, যা আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। যে কোনো মানুষের যে আপনার প্রতিটা প্রোটেকশন সেটা রাষ্ট্রের দায়িত্ব। আর আইনজীবী যদি কোনো সেন্সিটিভ কেসে ডিফেন্ড করা হয় তাহলে কিন্তু তাদের এক্সট্রা প্রোটেকশন দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। ঠিক ভুল বিচার তো জুডিশিয়ারি করবে, কিন্তু একটা মানুষ যেন রিপ্রেজেন্টেড হতে পারে এবং সেই মানুষের রিপ্রেজেন্টেশনের সঙ্গে সঙ্গে তার যে বেসিক অধিকার যারা তাকে ডিফেন্ড করছে সে আইনজীবী তাদের প্রোটেকশন দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সেটা যদি কোনো রাষ্ট্র না দেয় তাহলে কিন্তু সে পুরোপুরি ব্যর্থ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর গ্রেফতারি এবং বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। কিন্তু ইউনূস সরকারের অনৈতিক বেআইনি কাজ চলছে। অরিত্রিক ভট্টাচার্য, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ঠিক জয়ন্ত যেখানে শেষ করলো যে যত ঘৃণ্য অপরাধী হোক আমাদের বিচার প্রক্রিয়ায় আদালতের দায়িত্ব, সার্বিকভাবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে আইনি সহায়তা দেয়া। বিচারের মধ্যে দিয়ে কোনো অপরাধী, সে যদি অপরাধী হয় তার দোষ প্রমাণিত হবে অথবা সে নির্দোষ সাব্যস্ত হবে এবং শাস্তি নির্দিষ্ট হবে। সব থেকে ভয়ঙ্করতম অপরাধগুলো যদি দেখি, আমি ঠিক এই প্রশ্নে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। দেবাশিস দা, 26/11 আজমল কাসাব, ক্যাঙ্গারু কোর্ট আর খাপ পঞ্চায়েত ছাড়া সর্বত্র এটা সভ্য সমাজের নিয়ম যে সে পাকিস্তানের নাগরিক, খুন করতে এসেছে, ভারত কিন্তু আইনজীবী প্রোভাইড করেছে, লিগাল অ্যাসিস্ট্যান্ট দিয়েছে। আফতাব আনসারি মনে করুন ইউএসআইএসের সামনে ওই মারাত্মক নারকীয় ঘটনা, তারপরেও তার আইনজীবী ছিল। আরজিকর কাণ্ডে একেবারে জয়ন্ত নিজেই ছিল সেই আইনজীবীর মধ্যে। সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টের লিগাল এড সার্ভিসের আইনজীবী রয়েছেন। আমি বলছি পাশাপাশি রাখুন একজন সন্ন্যাসীর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সেই মানুষটাকে সপ্তাহের পর সপ্তাহ, মানে পরের ডেটটা 1 মাস পরে, অর্থাৎ বিনা বিচারে তিনি অন্ধকারে থাকলেন। এ সভ্য সমাজে হয়? দেখুন, বাংলাদেশে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা মানে আস্তে আস্তে অন্ধকার যুগের দিকে এগিয়ে যাচ্ছে। এবং একটা ঘটনা না, আপনি যদি দেখেন যে মানুষটি এই আমাদের চিন্ময় স্বামীর এগেনস্টে কেস করে তাকে আবার বিএনপি বরখাস্ত করলো, এটা একটা অদ্ভুত ব্যাপার। আবার সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল কেস করছে যে ইসকনকে ব্যান করা হোক, আবার কোর্ট থেকে বলছে না এখন আপাতত মুলতুবি থাক। একজন মানুষ উকিল, তাকে কোনো রকমভাবে রহস্যময়ভাবে মৃত্যু হলো। এবং নানান ঘটনাতে দেখাচ্ছে যে জাহাজটা এসেছিল চট্টগ্রামে সোজাসুজি পাকিস্তান থেকে। এবং কিছু একটা ঘটনা আমি বলবো, কারণ দেখুন যে ইসকন নিয়ে হচ্ছে সেটা নিয়ে বলবার আপনারা সবাই আছেন। আমি তো সামগ্রিকভাবে দেখি ইন্টারন্যাশনাল রিলেশন এবং ডিফেন্সের ব্যাপারটা, যে একটা জেল ব্রেক হয়েছিল একসঙ্গে 2200 কয়েদি কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে বেরিয়ে যায় বাংলাদেশ থেকে, এবং তার মধ্যে প্রায় 88 জন ফাঁসির হুকুমওয়ালা, মানে মৃত্যুদণ্ড। আর মানে জয়ন্তবাবু ভালো জানবেন আপনার প্রফেশন, 800 জন ছিল যারা দাগি টেররিস্ট, জেএমবি, এএসটি, এদের টেররিস্ট, এটিবি। এবং এদের মধ্যে কিছু আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গে পাওয়া গেছিল সেই সব গ্রুপগুলোর। এরা এখন কি করছে? এরা এখন বাংলাদেশের বর্ডার থেকে ত্রিপুরা, আসামে ঢুকছে, পশ্চিমবঙ্গে ঢুকছে এবং নাশকতা একটা সৃষ্টি তৈরি করবে। ঠিক আছে, ভারতবর্ষ হ্যান্ডেল করবে। ভারতবর্ষ পাকিস্তানের নাশকতা দেখেছে, কারগিল যুদ্ধ হয়েছিল, আমাদের আঘাত করেছিল, এমন প্রত্যাঘাত করেছে ভারতবর্ষ যে তাদের নিজের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়ে অন্য দেশে বসেছিল এবং মিলিটারি শাসন হয়েছে। এই বছরই সুপ্রিম কোর্ট বলেছে যে আজমল কাসাব যদি ভারতে ন্যায় বিচার পেতে পারে, ভারতের বিচার ব্যবস্থা এইরকম অনেক স্ট্রং। এবং খালি আজমল কাসাব কেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যে হত্যাকাণ্ড হয়েছিল তাতেও বিচার করে অনেক বছর লেগেছিল, যেখানে সে বলছে আমি মেরেছি, তাও একটা বিচার প্রক্রিয়া। আর এখানে একটা মানুষকে বেয়ার মিনিমাম দেওয়া হচ্ছে না এবং দেশে একটা উল্লাস হচ্ছে যে দারুণ আমরা দেখে নেব। এই দেখে নেবর যে টেন্ডেন্সিটা,
এটা কিন্তু প্রস্তর যুগে নিয়ে যাচ্ছে। একদিকে ভারতবর্ষের মতো দেশেরা মঙ্গল গ্রহে পাঠাচ্ছে, আর এরা 84-তে মারা গেলেন, 89 অবধি পূর্ণ আইনি প্রক্রিয়া চলল। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার আছে, বাংলাদেশের সাথে কিন্তু আমাদের বাণিজ্য, ট্যুরিজম, জলের ব্যাপার, সামরিক কোঅপারেশন, আমরা অনেকবার বাংলাদেশের অফিসারদের সাথে ট্রেনিং করেছি বহুভাবে এবং ওতপ্রোতভাবে জড়িত। হট করে এরকম ভাবে ইতিহাস, ভৌগোলিক অবস্থান, ইকোনমি মুছে ফেলা যায় না। 12 বিলিয়ন 13 বিলিয়ন ইউএস ডলার আমাদের সাথে ট্রেড, কিন্তু চায়নার কিছু ইন্টারেস্ট আছে। চায়নার সেকেন্ড লার্জেস্ট পার্টনার হচ্ছে বাংলাদেশ, ফার্স্ট লার্জেস্ট হচ্ছে পাকিস্তান, দুটোই এখন ভারতবর্ষের নেইবার। আমেরিকার নিজস্ব উইটনেস আছে, আগে আপনার একটা প্রোগ্রামে আমরা কথা বলেছিলাম সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে। ফলে এই দেশগুলোর উদ্দেশ্যটাও প্রণোদিত হচ্ছে, কোথাও ভারত একটু ব্যাঘাত ঘটছে, বাট আমাদের একটু ধৈর্য রাখতে হবে। কারণ ইন্দিরা গান্ধী যখন অ্যাটাক করেছিলেন, আমার সৌভাগ্য বলবো যে আমি তখনকার যিনি ফিল্ড মার্শাল ছিলেন তার নিজের মুখে আমি তার ঘরে বসে এই কথাটা শুনেছিলাম যে উনি চেয়েছিলেন যে আমার 4-5 মাস সময় লাগবে, আমি প্রস্তুত না। ভারতবর্ষ এখন ওই 4-5 মাস সময় নিচ্ছে, মিলিটারিলি বলছি না, মিলিটারিলি, ইকোনমিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, এভরি হুইচ ওয়ে বাংলাদেশ একদম নিজের ধ্বংসের দিকে গেছে। একদম। আমি দ্রুত একবার বাংলাদেশের এই মুহূর্তের একটা খবরে যাব যে এই চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদ জানাচ্ছিলেন বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে সুশীল আচার্য। সেই সুশীল আচার্যকে এই মুহূর্তে ফুল ফ্রেম দেখতে চাইবো, সেই স্টিল ছবি, কিছুক্ষণের মধ্যে ফুটেজ এসে পৌঁছবে। তাকে মৌলবাদীরা ভয়ঙ্কর মারধর করে, মারধরের মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সুশীল আচার্য এই গ্রেফতারির প্রতিবাদ যিনি করছিলেন, কি ভয়ঙ্করভাবে সুশীল আচার্যকে মারধর করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই ছবি। এটা হচ্ছে কোথাও পুলিশ দেখা যাচ্ছে না, বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের ছবি, প্রকাশ্যে এইভাবে মারা হচ্ছে। অথচ এর পাশের ভারতের ছবিটা দেখুন, 26/11 থেকে এই আমাদের আরজি করের ঘটনা, সব জায়গায় যত গুরুতর অভিযোগ হোক, এমনকি কট রেড হ্যান্ডেড অপরাধীদের ক্ষেত্রেও পূর্ণ আইনি সুযোগ এই ভারতবর্ষের মহান গণতন্ত্র দেয়। দেখুন, একজন আইনজীবী কট্টরপন্থীদের মারে আইসিইউতে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আরেকজন আইনজীবীর চেম্বারে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দুজনেরই অপরাধ কি? তারা চট্টগ্রামের আদালতে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে দাঁড়িয়েছিলেন। আর তাদের উপর হামলা কেন? যাতে এই দুজনকে দেখে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে দাঁড়াতে বাকি আইনজীবীদেরও বুক কাঁপে। ঠিক সেটাই হলো মঙ্গলবার সকালে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের একজন আইনজীবীও মঙ্গলবার আদালতে আসতে পারলেন না। এখানেই বড়সড় প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং মোহাম্মদ ইউনূস সরকারের ভূমিকা। অপরাধের মামলায় অভিযুক্ত যাতে পর্যাপ্ত আইনি সহায়তা পায়, সেজন্য 2012 সালে সুনির্দিষ্ট নীতি নিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। মঙ্গলবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সেই আইনি সহায়তা থেকে কেন বঞ্চিত হলেন? আমাদের দেশে আমরা দেখলাম, পুরো আমাদের ভারত দেখেছিল কি কাসাব কি করেছে, কিন্তু কাসাবকে গভর্নমেন্ট একদম বেস্ট সিকিউরিটি প্রোভাইড করেছে। ওদের জন্য বেস্ট আইনজীবীও দান করানো হচ্ছে কি ওকে ডিফেন্ডটা থাকে। তো সেই জন্য এটা তো একটা সভ্য সমাজের একটা খুব বেসিক জিনিস। আজকে যেটা হলো বাংলাদেশে, এটা খুব দুঃখনীয়। এ থেকে বেশি হিউম্যান রাইট ভায়োলেশন কি হতে পারে? অপরাধ যত গুরুতরই হোক, বিচারাধীন বন্দীর মানবাধিকার রক্ষার ধর্ম কিভাবে পালন করতে হয় তা বারবার দেখিয়েছে ভারত। 26/11 সময় ভারতে এসে নির্বিচারে মানুষকে হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গি আজমাল কাসাব। আদালতে বিচারের সময় সেই জঙ্গির হয়ে সওয়াল করার জন্য আইনজীবী দাঁড়িয়েছিলেন। আমেরিকান সেন্টারে হামলায় ধৃত আফতাব আনসারিও আইনজীবী পেয়েছিল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর হত্যাকারীদের হয়েও আইনজীবীরা আদালতে সওয়াল করেছিলেন। দিল্লির ভয়ঙ্কর নির্ভয়া ধর্ষণকাণ্ডের দোষীরাও আইনজীবী পেয়েছিলেন মামলায় লড়ার জন্য। সম্প্রতি আরজি কর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের হয়ে প্রথমে দাঁড়াতে চাননি কোনো আইনজীবী। শেষে স্টেট লিগাল সার্ভিস অথরিটির হয়ে আইনজীবী দেওয়া হয়। অথচ বাংলাদেশে একজন সন্ন্যাসীর হয়ে সওয়াল করার জন্য কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। হামলা করে মামলা দিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে। কিন্তু ভয়ঙ্কর, জুডিশিয়ারি তো কন্ট্রোলই করতে পারছে না স্টেটকে। কেউ কখনো আনরিপ্রেজেন্টেড থাকতে পারে না। এতজন লয়ার, কাউকে কেউ দাঁড়াচ্ছেন না ভয়ে। এটা সাংঘাতিক। মানে জুডিশিয়ারি, কি বলবো, জুডিশিয়ারি ইন বাংলাদেশ হ্যাজ অলসো কমপ্লিটলি ফেলড। আইনজীবী না থাকায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মামলা 1 মাস পিছিয়ে দেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। আইনজীবীরা বলছেন, বাংলাদেশ সরকার চাইলেই আইনজীবী জোগাড় করে দ্রুত মামলা শুনানির আর্জি জানাতে পারত। তা না করে 1 মাস পরে তারিখ দেওয়া হলো কেন?
কেন 7 দিন পরে হলো না, কেন 6 দিন পরে হলো না? এই উত্তরটা কিন্তু রাষ্ট্র না, তার সঙ্গে সঙ্গে কোর্টও কিন্তু দায়ী হয়ে যাচ্ছে। কারণ কোর্টেরও কিন্তু ভাবা উচিত ছিল যে এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হতে যাচ্ছে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার ওপরে হাতে আর নেই এটা, তাদের যে ক্ষমতা সেই ক্ষমতার ওপরে এটা নেই। এটাকে সম্পূর্ণভাবে ইন্টারন্যাশনাল কোর্টের কাছে যাওয়াটা খুব জরুরি আছে। 1948 সালে রাষ্ট্রপুঞ্জে গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের 10 নম্বর ধারা অনুযায়ী স্বচ্ছ, মানবিক ও দক্ষ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ হল আইনি সহায়তা দেওয়া। কোনো ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ, তার মামলার জটিলতা, জরিমানা এসব না দেখেই রাষ্ট্রকে কার্যকরী আইনি সহায়তা দিতে হবে। বাংলাদেশের ইউনূস সরকার কি তাহলে এখন রাষ্ট্রপুঞ্জকে অমান্য করছে? সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একজন সন্ন্যাসী বিনা বিচারে অন্তত 5 সপ্তাহ ধরে জেলে পচবেন এবং সভ্য সমাজকে নিশ্চিন্তে সেটা দেখতে হবে। ঠিক এই প্রশ্নে তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবনে প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতির কাছে যাব। দিদি, একটা জিনিস সেটা হচ্ছে যে বাঙালি চিরকাল আন্তর্জাতিক ভাবতে নিজেকে পছন্দ করে। ভিয়েতনাম থেকে ইউক্রেন, ইরাক, আফগানিস্তান, প্যালেস্টাইন, গাজা স্ট্রিপ সমস্ত কিছু নিয়ে এই শহরে মিছিল বেরোয়। তবু সেই ধরনের উদ্যোগ কি এখনও আপনার চোখে পড়েছে? আপনি ব্যক্তিগত উদ্যোগে রবীন্দ্র সদনে রবীন্দ্র মূর্তির সামনে একটা জামায়াত প্রতিবাদ করেছেন। আমি বলছি নাগরিক সমাজের বা বিশিষ্টদের কোথাও একটা অনীহা আছে, মানে কি হিন্দু শব্দটা যুক্ত আছে বলে কোথাও একটা অ্যালার্জি, একটা ট্যাবু? মানে এই শহর তো গুজরাটে কুতুবুদ্দিনের ঘটনার পর কুতুবুদ্দিনকে এখানে এনে রেখেছে, বিশাল মিছিল বেরিয়েছে, অথচ চিন্ময় দাসের জন্য কোথায় নাগরিক সমাজের সেই উদ্যোগ, কোথায় বিশিষ্টরা? না, এই দৈন্যতা আমার চোখেও ধরা পড়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু এটাই শেষ সত্য এটা আমি বিশ্বাস করি না। আমার কিছু প্রশ্ন আছে, আমি তো মানে পিছিয়ে পড়া মানুষের দলের মানুষ, আমার সেখান থেকে কিছু প্রশ্ন আছে। সেটা হলো যে বাংলাদেশ লড়াইটা শুরু হয়েছিল মূলত রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের জন্য, সে হঠাৎ ধর্মের অন্ধগলিতে কেন ঢুকে গেল, এটা আমার প্রশ্ন। আমি এর উত্তর খুঁজে পাইনি, কিন্তু পরপর যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে এখান থেকে এই যে সংখ্যালঘুদের লাশের ওপর দিয়ে কি বিএনপি রাজত্বের জন্য সিংহাসনে বসবে, নাকি তার পথকে সুগম করা হচ্ছে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমার নিজের দেশকে নিয়েও রয়েছে। যখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে গিয়েছিল তখন আমি জন্মাইনি, কিন্তু আমি নথি ঘেঁটে দেখেছি সেখানে যে সক্রিয়তা ছিল, বিরোধীদেরকে নিয়েই যে সক্রিয়তা ছিল, আজকে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। কারণ আমি দুজনকেই বলছি, কেন্দ্র এবং রাজ্য। আপনার বোধহয় সময় আর নেই না? না, একদম আছে। আচ্ছা, কেন্দ্র এবং রাজ্য আমি দুজনকেই বলছি, এবং আমি চাই যে এর একটা সমন্বয় ঘটুক। সেখানে আজকে ধরুন কেন্দ্রে যারা রয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি ছিল। কেন বেশি ছিল? তারা অনেক বেশি শক্তিধর সারা ভারতবর্ষের নিরিখে। তারা কেন এই আন্দোলনকে, আমি খুব সচেতনভাবে বলছি, উস্কে দিচ্ছেন না? এটা জরুরি ছিল। সবসময় আমরা দল আর সরকারকে এক করে দেখতে পারি না, কিন্তু দলের সংগঠন যেখানে অনেক বেশি স্ট্রং, সেখানে নাগরিক সমাজকে সামনে রেখে হোক বা সাধারণ মানুষকে সামনে রেখে হোক, আপনি দেখুন কটা জায়গাতে আজকে এই আন্দোলনটা আমরা চালিয়ে দিতে পেরেছি। আবার রাজ্যকেও বলবো একই প্রসঙ্গ, যে দল সরকারকে একটু হলেও আলাদা রেখে সাধারণ মানুষকে নিয়ে একটা যদি সংগঠিত, দেখুন আমরা যা বাংলাদেশে ঘটছে আমরা কিন্তু ওদের কোনো উপশম দিতে পারবো না, কিন্তু গলার আওয়াজটা তুলে আমরা এই বার্তাটা দিতে পারি যে ওখানে অন্যায় হচ্ছে। এবং এটার ফলেই কিন্তু এই আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়। একেবারে এটা এর গুরুত্ব সামান্য নয়, একেবারেই সামান্য নয়। কিন্তু এই যে এই সময় চলছে না একটা হিস্টোরিক্যাল সাইলেন্স, আমি অনুভব করছি, এটা আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হচ্ছে, আতঙ্কেরও মনে হচ্ছে। কেন আমরা সবাই মিলে বেরোতে পারছি না? এবং আমি এটাও বলছি যে কেন্দ্র রাজ্য কি করছে কি করছে না সেটার ওপরেও ডিপেন্ড করে নাগরিক সমাজ চুপ করে বসে থাকলে হবে না। অনেকের সাথে কথা বলে আমি দেখেছি, তারা হয়তো এরকম করেও বলছেন যে এই তো আরজি করের জন্য বেরোলাম, কি হলো? এখন কি হলো দেখুন, মোক্ষ লাভের জন্য তো আমরা রাস্তায় বেরোই না, আমরা বেরোই গলার আওয়াজটাকে
মানুষের কানে পৌঁছে দেবো যারা পিছিয়ে একদম স্পষ্ট ভাষায় বলা যেটা অন্যায় হয়েছে, এটা অন্যায়, সেইটুকু বলতে আমাদের এত কেন দেরি, এত কেন সময় নিচ্ছি আমরা, আমি বুঝতে পারছি। এটা চমৎকার শব্দবন্ধ আপনি ব্যবহার করলেন, সেটা হচ্ছে ঐতিহাসিক নীরবতা। সত্যি ঐতিহাসিক নীরবতা কি? আজকে সংসদ উত্তাল হলো, কিন্তু সেটাও আলটিমেটলি রাজনীতির আমি বলবো আবরণে। ঠিক কিভাবে কি হয়েছে দেখাবো, কিন্তু তার আগে রাহুলের কাছে। রাহুল, ইনা নাটশেল আজকে একেবারে সংসদের ফ্লোরে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে বিজেপি পাশাপাশি বসিয়ে দিয়েছে। বলা হয়েছে যে ঠিক যেভাবে সীমান্তের ওপারে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এ রাজ্যের হিন্দুরাও হিংসার শিকার হচ্ছে। ফালাকাটা, গার্ডেন রিচ, হাওড়া, সাম্প্রতিক বেলডাঙ্গা, এইসব কথা বলা হয়েছে। এবং এটা জগন্নাথ সরকার বলেছেন লোকসভায়। পাশাপাশি আজই রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এই কলকাতা শহরের বুকে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে রোহিঙ্গারা ডেরা বেঁধেছে। চারবার বিধাননগর পুলিশ কমিশনারেটে কমপ্লেন করেছেন, তাতে কোনো ফল হয়নি। বুঝতেই পারছো, একই দিনে সংসদে দাঁড়িয়ে গোটা দেশের সামনে দুজন সাংসদ মারাত্মক অভিযোগ করলেন। তোমার দেখো, প্রথম কথা বলি আমি যে তুমি যে আলোচনা আমরা বিগত কিছুদিন ধরে করছি এখানে, সেখানে বাংলাদেশি ঘটনা ঘটছে। সেখানে দাঁড়িয়ে যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, সে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, তারা সবাই যে এই নৈরাজ্যবাদকে সমর্থন করছে এমন নয়, এবং এই হিংস্র নৈরাজ্যবাদকে সমর্থন করছে না। এবং আমরাও মনে করি যে এটা যা ঘটছে এটা একদম ঠিক ঘটছে না, ঘটা উচিত নয়। এই সমর্থন করার প্রশ্ন নেই, চরম প্রতিবাদ হও। ঠিক, কিন্তু আমি বলছি রাজ্য সরকার তো সর্বদলীয় একটা বৈঠক দেখে একদম ঠিক তাই বলি, তোমায় বলি। সুতরাং আজকে দাঁড়িয়ে আজকে যদি তুই ফেডারেল স্ট্রাকচার নিয়ে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়িয়ে এটা খুব লঘু কথা বারবার উঠছে, তৃণমূল কংগ্রেস কেন মিছিল করছে না, কেন প্রতিবাদ করছে না। শুধু প্রতিবাদ বা মিছিলেই কিন্তু এর সলিউশন আটকে নেই। যারা করতে পারে, আমার সেটা অবাক লাগছে। আজকে যখন হাসিনা সরকারের সেই সময় সীমান্তের ওপারে অন্যায় হচ্ছে একদম, এবং হাসিনা সরকারের সেই উত্তাল সময় থেকে অ্যাসাইলাম দেওয়ার পর থেকে ভারত সরকারের ইন্টেলিজেন্স কি এতটাই বোকা ছিল যে তাদের কাছে কোনো খবর ছিল না? কর্নেল দাস বলতে পারবেন, যারা আছেন তারা বলতে পারবেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এবং তার জন্য ওখানে অসংখ্য অগণিত সংখ্যালঘুরা বিপদে পড়তে পারে। ভারত সরকার তখন থেকে তার কোনো খবর ছিল না যে হাসিনাকে যিনি সরকারিভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী, যাকে অ্যাসাইলাম দেওয়া হলো। আমি জানি না ভারত সরকার কেন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছেন না, কিন্তু আমি বলছি তৃণমূল যে আবেগ থেকে, যে ন্যায্যতা থেকে এপারের সংখ্যালঘুদের জন্য নাবে, সেটা অন্য রাজ্যের ঘটনা হলেও ওপারের সংখ্যালঘু হিন্দুদের জন্যও তো নাবা উচিত সমানভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও প্রথম দিন দাঁড়িয়ে সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভারত সরকার যা করবে এক রাজ্য হিসেবে আমাদের করা সম্ভব না, কিন্তু যে সিদ্ধান্ত নেবে আমরা সঙ্গে আছি। দ্বিতীয়, মমতা বন্দ্যোপাধ্যায় কতবার কিন্তু রাস্তায় নেবে প্রতিবাদে ভারত সরকারের স্ট্যাম্প লাগে না। আমি শেষ কথা একটু, মমতা বন্দ্যোপাধ্যায় সোজা বলেছেন যদি ওখান থেকে কেউ আসে আমার ভাইরা তাদের ফিরিয়ে আনা হোক, এবং যদি একটা রুটি খাই আটখানা রুটি আমরা খাবো, তাদের জন্য আমাদের এখানে জায়গা আছে। দ্বিতীয়ত, এটা সমর্থন করার প্রশ্ন নেই, শান্তি বাহিনীকে পাঠানো হোক রাষ্ট্রপুঞ্জের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন। কিন্তু ইসলামিক মৌলবাদীদের বিরুদ্ধে একটা মিছিল কেন শহরে হবে? ভারত সরকার চুপ কেন জানো? আমার তো মনে হয় যে তুমি আজকে দাঁড়িয়ে বিজেপির দুইজন সাংসদ ওই কথা না বলে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কথাগুলো বললেন, তার কারণ তাদের লক্ষ্য আগামী দিনের নির্বাচন, এবং এখানে দাঁড়িয়ে বিজেপি চাইছে এই বাংলাদেশকে দেখিয়ে সাম্প্রদায়িক মেরুকরণ বাড়াতে। এর জন্যই ভারত সরকার চুপ করে আছে। আমি তরুণের কাছে আসবো, কিন্তু পাশাপাশি বলবো যে সরকার নিজেদের এই ধরনের ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ বলে দাবি করে, সেই সরকার বিবৃতির লড়াইয়ে নেমেছে। আমি দেখিয়েছি যে একটা ভারত সরকার নজিরবিহীনভাবে বিদেশ মন্ত্রক কড়া বিবৃতি দিয়েছে, পাল্টা 3 ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকার আরও কড়া বিবৃতি দিয়েছে, হুমকি সহ। এতে কিছু হবে না, সোজা কথা। উল্টো দিকে বাংলাদেশের দিক থেকে দেখুন, আজকে যখন এই অনুষ্ঠান করছি, আগরতলার ঘটনা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক, বিদেশ মন্ত্রক, তারা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করলো। আমি বলছি যে প্রথম অ্যাকশনটা কিন্তু তরুণ এলো বাংলাদেশের দিক থেকে, যে প্রশ্নটা অনিবার্য যে এখনো প্রধানমন্ত্রী কোনো বিবৃতি আমরা দেখলাম না। একটা কথা বলো, প্রধানমন্ত্রী যে সহিষ্ণুত হিন্দু মাসিয়া, তিনি তার কোনো বিবৃতি নেই, না স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হিন্দুদের জন্য কেঁদে ভাষান তার কোনো বিবৃতি নেই। এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যা যা দাবি করছেন কেন্দ্র সরকারের সাথে মিলছে না, সুতরাং কে সত্যি কথা বলছে তাও কি আমরা জানি না। দ্বিতীয়ত, আজকে সংসদে এই নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্কর একটা কথা উত্তর তরুণ দেবে, কিন্তু আমার খারাপ লাগছে যে বাংলাদেশের দিক থেকে আজকে তাচ্ছিল্যের সুরে ওখান থেকে বলা হচ্ছে, আইনি উপদেষ্টা বলছেন যে ভারতকে বুঝতে হবে এটা হাসিনার বাংলাদেশ নয়, মানে এই তুচ্ছ তাচ্ছিল্য ভারতকে প্রতিদিন করা হচ্ছে। তরুণ জবাব কোথায়? না সুমনদা, বলছি তার আগে দুটো জিনিস বলা উচিত। দেখো, ইউনাইটেড নেশনস প্রিন্সিপাল অ্যান্ড গাইডলাইন্স অন অ্যাক্সেস টু লিগ্যাল এড ইন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম,
ইউএনের পলিসি যে কোনো মানে অ্যাকিউজডের রাইট টু কাউন্সেল, রাইট টু ফ্রি লিগ্যাল এইড, রাইট টু কমিউনিকেট উইথ কাউন্সিল থাকে, সেখানে এটা দেওয়া হলো না। কারা দিল না একটা গভর্নমেন্ট যেটা অ্যাজ পার কনস্টিটিউশন অফ বাংলাদেশ রেকগনাইজ নয়। 1996 সালে বাংলাদেশের 13 অ্যামেন্ডমেন্ট আনে তাদের কনস্টিটিউশনে, এনে বলে কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট একটা প্রভিশন রাখে। 2011 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেটাকে উড়িয়ে দেয়, বলে নো, দেয়ার ক্যানট বি এনি কেয়ারটেকার গভর্নমেন্ট। তাহলে এখন যেটা বাংলাদেশে আছে এটা গভর্নমেন্ট ইন এক্সাইল বেসিক্যালি। শেখ হাসিনা হিসাব মতো অ্যাজ পার দেয়ার ল আজকের দিনেও সেখানকার প্রধানমন্ত্রী যে গভর্নমেন্টটা ওখানে রান করছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইলিগাল। সেকেন্ড একটা অদ্ভুত জিনিস দেখো, কিন্তু আমি বলছি যে সরকারি থাকুক না কেন তারা বৈধ হোক অবৈধ হোক মার খাচ্ছে মানুষ। পুরো টাইমে আসছি। দেখো ফার্স্ট হচ্ছে পুরো যেখানে যা ইস্যু চলছে, আমরা ইস্যু দেখেছি পুরো। স্যার যখন বলছে তখন একটা কথা বললেন, খুব ইম্পর্টেন্ট কথা। ফার্স্ট ফিল্ড মার্শাল শ্যাম মানেকশার কথা উনি বললেন। যখন 1971-এ যখন হেল্প করার আগে যখন মিসেস গান্ধী জিজ্ঞেস করেছেন আর উই রেডি, তখন ওনার স্বভাব সঙ্গী ভঙ্গে এটা খুব করছিল, নো সুইটি, উই আর নট রেডি, উইল টেক অ্যাকশন, উই নিড সাম টাইম। মনসুন পয়েন্টে ওয়েট করলো। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, কোনো ডিসিশন নেওয়া এটা ম্যাগি বানানো নয়, চক করে হয়। আর সেটা নিশ্চয়ই আমার সাথে ডিসকাস করে বা ফেসবুক লাইভ করে নিশ্চয়ই বলবে না, তার প্রসেস থাকে, প্রসেসটা মেনে চলবে। তো সময় একটা অন্য কথা আছে, শুধু একটা সংশোধন, সেটা হচ্ছে মনসুনটা অ্যাভয়েড করে শীতকালে। একদম। এবার এটা এখানে জড়ানো হচ্ছে বাংলার সাথে কেন? আমরা দেখো ডাইরেক্ট অ্যাকশন ডে আমরা দেখিনি, আমরা 1971 বা পোস্ট তারপরে হিন্দু পারসিকিউশন দেখিনি। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ ক্ষমা করে না, কিন্তু ইতিহাস মাঝে মাঝে ভবিষ্যৎ দেখার একটা সুযোগ করে দেয়। বাংলাদেশ সেটাই করে দিচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুদের। দাওয়াতে ইসলাম একজন বলেছিলেন যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। এরকম সৌভাগ্য তো আমার দরকার নেই যে সৌভাগ্য পাশের রাষ্ট্র দেখছে। আমার দরকার নেই যে ফালাকাটা, গার্ডেন রিচ, বেলডাঙ্গা এগুলো হবে। আমি তুলনা করতাম না যদি আমার রাজ্য সরকার সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় না পাঠাতো, আমি দেখতাম না সুমনদা বিভিন্ন সময়। কিন্তু তোমরা বলবে তৃণমূল তোষণ করে, তৃণমূল বলবে যে কেন্দ্রের দায়, মানুষগুলো কোথায় যাবে? দায় কেন্দ্রের না, মানুষের তো বোঝার উচিত। আজকে তোমরা রাস্তার আন্দোলনের কথা বলছো যে পশ্চিমবঙ্গে 26-এ মানুষের বোঝার অপেক্ষা করবে? সেখানে আছে, আসলে সেখানে তার কথা আমি বলছি না। পশ্চিমবঙ্গে বিশ্ব নাগরিক আছে একদল, একটা দল আছে বিশ্ব নাগরিক, বেজিং এ বৃষ্টি হলে পশ্চিম কলকাতায় ছাতা নিয়ে ঘুরে বেড়ায়, একটা বিখ্যাত দল আছে। তাদের প্রেস কনফারেন্স তুমি দেখেছো? তাদের প্রেস কনফারেন্সে হিন্দু পারসিকিউশন, হিন্দু কথাটা নেই। কংগ্রেসের প্রেস কনফারেন্সে হিন্দু কথাটা নেই। কেন নেই? হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বলে। আবার বলছি, সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না কেন? সরকার টাইমে নেবে, কখন নেবে? যখন দাঁড়িয়ে সব টাইম ইজ রানিং অ্যাওয়ে। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন দেখাবো আজকে ভারতবর্ষের সংসদে ঠিক কি হলো। কণ্ঠি লম্বা করে পড়ুন, তিলক, জলের তিলক করে নিন, জলের তিলক করে নিতে বলছে। ধুতি কুর্তা এখন বারণ করছে, প্যান্ট শার্টে যেতে। মাথায় যদি যার মুড়ানো আছে ওটা হুড না হলে ক্যাপ পরে যেতে। বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি এখনো একই রকম ভয়ঙ্কর। অত্যাচারের হাত থেকে বাঁচতে ভক্তদেরকে ধর্মীয় চিহ্ন গোপন করার পরামর্শ দিয়েছে ইসকন। আর এই পরিস্থিতিতে বারবার মঙ্গলবার সংসদে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রসঙ্গ তুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, তাদের আর্থিকভাবে তছরূপ করা হচ্ছে। রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে, কাঁটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে, এপারে এসেও তাদের শান্তি নেই। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার যত বাড়ছে, ইউনূস সরকারের বেপরোয়া মনোভাবও ততই সামনে আসছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে কার্যত হুঙ্কারের সুরে লিখেছেন, শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়। এই পরিস্থিতিতে বারবার একটাই প্রশ্ন জোরালো হচ্ছে, হিন্দু নিধন বন্ধ করতে ইউনূস সরকারের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে মোদী সরকার? Our neighboring country Bangladesh, where the minorities and the Hindus are being tortured and being killed. Government of India is totally silent now. Our appeal that let Minister of External Affairs come to the Parliament and intimate us at the latest position of Bangladesh, what is happening over there.
পাল্টা পশ্চিমবঙ্গের পরিস্থিতি টেনে তৃণমূল সরকারকে খোঁচা দিয়েছে বিজেপি। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে, সরকারি সম্পদ তছনছ করছে, মন্দির ভাঙা হচ্ছে। বেলেডাঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলার বিভিন্ন জায়গায়, হাওড়া, উলুবেড়িয়া বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে। মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুতে রাজ্যসভায় বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। It is a serious security threat to the Shah Institute of Nuclear Physics. इसका नॉर्दर्न पार्ट जो है, उसका जो वॉल है, उसका बाहर में कुछ अनऑथराइज्ड लोग वहां मौजूद होंगे। ऑल आर रोहिंग्यास, ऑल आर बांग्लादेशी इन्फिल्ट्रेटर्स। पुलिस कुछ एक्शन नहीं ले रहा है। बांग्लादेश का बात कर रहे हैं, बांग्लादेश का हिंदू को ऊपर अत्याचार की बात कर रहे हैं, और दिन प्रतिदिन पश्चिम बंगाल के भीतर ये सारे बांग्लादेशी घुसपैठिया हमारा डेमोग्राफिक डिजाइन चेंज कर दिया। এগুলো ইংরেজিতে বলে কক্স অ্যান্ড বুল স্টোরিজ। এই কথার কোনো সত্যতাও থাকে না, গাঁজাখুরি গপ্প, বাজার গরম করার জন্য বলতে হয়। ভেবেছিল বাংলাদেশের বিষয়টাকে নিয়ে ভীষণভাবে হিন্দু মনকে আন্দোলিত করব, কিন্তু প্রকৃত অর্থে সেক্ষেত্রে এরা সম্পূর্ণ ব্যর্থ হয়। এখন রাজ্য সরকারের কাঁধে, পশ্চিমবাংলার কাঁধে তাকে ঘুরিয়ে দিতে চাইছে। বিজেপি তৃণমূল রাজনৈতিক তরজা চলছে, কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়াবে কে? তাদের কি এভাবেই মরতে দেওয়া হবে? বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। যেমন সুকুমার রায় লিখেছিলেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। এখন দেখা যাচ্ছে যে ইউনুস সাহেবের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কেন? দুটো ছোট্ট উদাহরণ দিই। আজকে যখন বিচারের নামে, আইনের নামে এই প্রহসনটা চলছে চট্টগ্রাম আদালতে, আপনাদের দেখালাম যে আইনজীবীদের একটা অংশ তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, চিন্ময় স্বামীর ফাঁসি চাইছেন, আর তারা একেবারে প্রকাশ্যে বলছেন ওকালতনামায় যে আইনজীবী সই করবেন, ভাবুন, তাকে গণপিটুনি দেয়া হবে। প্রকাশ্যে আদালত চত্বরে দাঁড়িয়ে এই চরম অগণতান্ত্রিক হিংসাত্মক হুমকিটা দেয়া হচ্ছে অন ক্যামেরা। দেখুন, ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। এটা যদি আইনের নামে প্রহসনের প্রথম উদাহরণ হয়, দ্বিতীয় উদাহরণটা নিয়ে আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, চট্টগ্রাম আদালতে চিন্ময় স্বামীকে প্রথম দিন যখন তাকে পেশ করা হলো, একটা বিক্ষোভ হয়েছে, আমরা প্রত্যেকে জানি, একজনের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে। সেই সংঘর্ষে আদালতের এক কর্মী আহত হয়েছেন বলে মামলা হলো। সেই মামলায় আজকে চিন্ময় স্বামীকে মূল পরিকল্পনাকারী হিসেবে ট্যাগ করা হলো। বিস্ময়কর যেটা, ঘটনার আগের দিন থেকে চিন্ময় দাস তো পুলিশ গ্রেফতার করেছে, তিনি পুলিশি হেফাজতে থেকে এই গোলমালের পরিকল্পনা করলেন কি করে? অলরেডি তো তিনি অ্যারেস্টেড। আমি বলছি, এই জন্যই বলছি যে এই আইনের নামে যে প্রহসনটা চলছে, সেটা একটা জায়গায় একটা অধ্যায় নয়, পরের পর অধ্যায় আমাদের সামনে এই উপমহাদেশে মানে নাট্যমঞ্চে অভিনীত হয়ে চলছে। দেখুন, আগামী কয়েকদিনের মধ্যে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মানবাধিকার এই লেভেলে মানে লঙ্ঘিত হতে পারে আমার মনে হয় না। 1948 সালে ইউএনও যখন ইউনিভার্সাল ডিক্লারেশনের ঘোষণা করেছিল, এই ভেবেছিল। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, সন্ন্যাসীকে জেলে রাখবার নির্লজ্জ ছক এই মৌলবাদী ইউনুস সরকার করেছেন, এবং আন্তর্জাতিক ইসলামিক মৌলবাদের যে প্রজেক্ট, তারই পার্ট হিসাবে কিন্তু নির্লজ্জভাবে তাকে জেলে রাখা হয়েছে, এবং ওই জেলের মধ্যে থাকাকালীনও তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, পুলিশ হেফাজতে থাকাকালীনও তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এটা পুরস্কার ইসলামিক মৌলবাদী প্রজেক্টের পার্ট। আমি খুব পরিষ্কার করে আপনাকে বলতে চাই যে ভারত সরকারের অবস্থান হোক
বা বিজেপির অবস্থান হোক, তৃণমূলের অবস্থান, কোনোটাই একজন নাগরিক হিসাবে আমাকে স্বস্তি দিচ্ছে না। আমি কিন্তু আবার আপনাকে বলছি যে ডেমোক্রেটিক শক্তিটাকে শক্তিশালী যদি জোরদার করতে হয়, শক্তিশালী করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে 6 তারিখে ওই সদ্ভাবনা যাত্রার নাম করে মানে বাবরি মসজিদ যেদিন ধ্বংস হয়েছিল সেই দিন মানে পার্টিকুলার একটা আপনার ভোটারদেরকে বার্তা দেওয়ার জন্য আপনি, অর্থাৎ অনেক কিছু এখন বলা হয়ে গেছে, ফলে একটা বার্তা দেওয়ার জন্য এরকম ভাব যদি হয় তাতে লাভ হবে না। আবার শুভেন্দু অধিকারী যদি পার্টিকুলারলি একটা ধর্মের জায়গা থেকে শুধুমাত্র বলেন সেটাতেও লাভ হবে না। মাইনরিটি জেনারেলভাবে আলোচনায় আনতে হবে, বুদ্ধিস্ট খ্রিস্টান সবাই আক্রান্ত হচ্ছে। ফলে নাগরিক জীবন থেকে কিন্তু আমি বলছি প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতন অঙ্ক খুঁজছে, তাদের মতন করে অঙ্ক অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, কোনোটাই পরিষ্কার করে বলতে চান। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে না মৌলবাদী মুসলিমদের কথা, যে বাংলাদেশের মৌলবাদী মুসলিমরা মানে এই অত্যাচারটা হিন্দুদের উপর করছে, মাইনরিটিদের উপর করছে। আবার একই সাথে আপনাকে বলছি ভারত সরকারের অবস্থানটা আমার কাছে চিন্তাজনক। কেন আপনাকে বলছি যে ভারত সরকারের ডিপ্লোমেসিটা কিন্তু শুধু নরম তা নয়, এটাকে আমরা বলি ডিফেন্সিভ ডিপ্লোমেসি। বাংলাদেশ বরঞ্চ আমাদের উপরে টেক্কা দিয়ে অফেন্সিভ ডিপ্লোমেসি বলছে। এটাকে আমরা ডিফেন্সিভ রিয়ালিজম আর অফেন্সিভ রিয়ালিজম দিয়ে ব্যাখ্যা করি। আমরা ডিফেন্সিভ অবস্থান নিচ্ছি। আজকে আগরতলার মানে একটা ক্ষোভ বিক্ষোভ হয়েছিল, তাকে কেন্দ্র করে যেভাবে ভারতবর্ষের নিযুক্ত মানে বাংলাদেশের নিযুক্ত ঢাকার ইয়েকে অ্যাম্বাসেডারকে ডাকা হলো, যেভাবে ডেকে তা করা, ওটা অত্যন্ত সম্মানহীন একদম। এবং আমি আপনাকে বলছি প্রণয় ভার্মা তিনি এসে আবার সাংবাদিক সম্মেলনে প্রণয় ভার্মা যেভাবে বললেন সেটাও কিন্তু আমার কাছে চিন্তার। কারণ উনি বলেন গত কয়েক মাস ধরে কোথাও বিভিন্ন জায়গায় আমাদের সাথে কোঅপারেশন হয়েছে। আরে কোঅপারেশন এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয়। আপনি দেখুন প্রেস স্টেটমেন্টটা, উনি অ্যাজ ইফ যেন উনাকে ডাকা হয়েছে কোঅপারেশনের জন্য। মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, সেটা কি কান এবং চোখ দিয়ে ভারত সরকার দেখতে পাচ্ছে না? না দেখেও চুপ করে থাকছে কেন? এত ডিফেন্সিভ অবস্থান। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের উচিত ছিল নয়াদিল্লিতে অবস্থিত মানে বাংলাদেশের বিদেশ আপনার অ্যাম্বাসেডারকে ডেকে বলা, তাকে আমি গতকাল আপনাকে বলেছি যে ডেকে বলা, কথা বলছেন হাই কমিশনারকে ডেকে পরিষ্কার করে বলা যে একের পর এক মানুষের নিধন হচ্ছে কেন, এমনকি ভারতবর্ষ থেকে বৈধ পাসপোর্ট নিয়ে যারা বাংলাদেশে যাচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে, গতকাল আমরা দেখে গেছি। তাহলে সেই কৈফিয়ত না চাই, আপনারা চাইছেন না, সেই সুযোগকে কাজে লাগিয়ে একদম এই মানে বাংলাদেশ অস্ত্র করছে। এবং আরেকটা জিনিস বলছি, এই যে আপনি একটা শুরুতেই বলছিলেন না, মানে আজকে একটা অদ্ভুত অবস্থান নিয়েছে ইসকন ছেড়ে ওই মানে সন্ন্যাসীকে চিন্ময় ব্যক্তিগত বলছে কিন্তু ধরছে। এটা কারণটা কি? কারণটা হলো পরিষ্কার, আপনাকে বলছি ইসকন এমন একটা প্রতিষ্ঠান যেখানে সারা ভারতবর্ষের প্রচুর বিদেশি সন্ন্যাসী আছে, অর্থাৎ রাশিয়ার সন্ন্যাসীও আছে, আমেরিকাতেও সন্ন্যাসী আছে, বলে আন্তর্জাতিক পশ্চিমের চাপ কিন্তু আসছে। একদম পশ্চিমের চাপ থেকে বাঁচার জন্য আজকে ঘটনাচক্রে একদম অ্যাডভোকেটস ডে, আমি বলছি আইনজীবীদের দিন, সেখানে আইনজীবীরা এক শ্রেণীর আইনজীবী কোর্ট চত্বরে দাঁড়িয়ে গণপিটুনি, চরম বেআইনি একটা কাজের জন্য ওকালতি করছেন প্রকাশ্যে। প্রথমে একটা কথা বলতে চাইবো যে বহু বছর আগে আমাদের পূর্বপুরুষরা ঠিক এভাবেই এক রাতের মধ্যে তারা ছেলে মেয়ে সবাইকে নিয়ে দৌড়ে পালিয়ে এসেছিলেন, সেই রকম ঠিক আমি ফিল করছি যে এখন ওখানে যারা হিন্দু তাদের ওপরে কি ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে। এক নাম্বার 2, যেখানে মেয়েদের টেনে বের করে এনে খুন করছে, রেপ করছে, হিন্দুদের খুন করছে, ঘরে আগুন লাগাচ্ছে, অর্থাৎ মানুষের বাঁচার অধিকার নেই, সেখানে আমরা আইনি অধিকার নিয়ে কি করে কথা বলি। 3, আজকে অ্যাডভোকেটস ডে ঘটনাচক্রে আজকে ভারতবর্ষে কিন্তু যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে আমরা অ্যাডভোকেটরা দাঁড়াই, যেখানে থানার মধ্যে পিটিএ মারে, যেখানে জেলখানায় পিটিএ মারে, সেখানে আমাদের অ্যাডভোকেটদের বলা হয় তোমরা দাঁড়াও। আর এখানে অ্যাডভোকেটদের মুখে যে ভাষা শুনলাম তাতে আমার মনে হয় এরা আদৌ আইনজীবী নাকি এরা গুন্ডা, এরা মৌলবাদী গুন্ডা। আমি তরুণ এবং রাহুলের কাছে যাব, কিন্তু তার আগে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @IM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে আবার এই আলোচনায় ফিরবো। সুভাষ ঘোষ হাজরা তিনি লিখছেন, আইনের অধিকারটুকু কেড়ে নিলে একজন নাগরিকের আর কি বা পড়ে থাকে। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন জীবিত অবস্থায় জেল থেকে মুক্তি পান। তমাল রায় লিখছেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার ব্যবস্থা করুক ভারত সরকার। শকুন্তলা চৌধুরী লিখছেন, বাংলাদেশে এখন গণতন্ত্র শুধুই নামে।
কিশলয় পাল লিখছেন, মোহাম্মদ ইউনূস সরকার সব দিক থেকে ব্যর্থ। যে সরকার নাগরিকের অধিকার রক্ষা করতে পারে না, তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। একটা ব্রেক, তারপরে বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে আজকে দেখাবো যে কেন বারবার বলছি, আশঙ্কিত হচ্ছি যে বাংলাদেশ সরকার অত্যন্ত একটা কড়া অবস্থান নিয়েছে, কার্যত যে পদক্ষেপটা নিয়েছে সেটা নিঃসন্দেহে ভারতের পক্ষে অপমানজনক। ছোট্ট একটা বিরতির পর এই প্রসঙ্গে এবং প্রতিবেদনে ফিরবো, সঙ্গে থাকবে। পাশাপাশি দুটো ছবি ঠিক যেখানে বিরতির আগে আলোচনায় ছিলাম। একদিকে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হলো, অন্যদিকে কড়া কূটনৈতিক কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত ভারতের দিক থেকে আসেনি। দেখুন, হিন্দিতে একটা কথা আছে, উল্টা চোর কোতোয়াল কোট ডাঁটে। বাংলাদেশের ইউনূস সরকার এখন সেই রাস্তাতেই হাঁটছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, ন্যায় বিচারের প্রক্রিয়া আটকাতে আইনজীবীদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হচ্ছে, মিথ্যা মামলা দেয়া হচ্ছে, হিন্দু সন্ন্যাসীকে রুটিন আইনি সহায়তা পর্যন্ত দেয়া হচ্ছে না। কট্টরপন্থীরা প্রকাশ্যে ভারতীয় নাগরিককে ঢাকার বুকে পেটাচ্ছে, আর যাদের চোখের সামনে এইসব চলছে সেই ইউনূস সরকার আগরতলায় বাংলাদেশের কনসুলেটের সামনে বিক্ষোভের জেরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠালো। মঙ্গলবার বিকেল 4টের কিছু আগে প্রণয় ভার্মা বাংলাদেশের বিদেশ মন্ত্রকে পৌঁছন। এখানেই থামেনি বাংলাদেশ সরকার। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন হুঁশিয়ারি সুরে বলেছেন, ওনারা যদি পায়ে পায়ে ঝগড়া করতে চান তাহলে বাংলাদেশের লোকজন কোনোদিন ওই দেশমুখী হবে না। আমরা একটা বন্ধুভাবাপন্ন মনোভাব নিয়ে থাকতে চাই, আমরা তাদের প্রতিবেশী। কিন্তু যদি বাংলাদেশকে এভাবে হেনস্থা করতে থাকে তাহলে মনে রাখবেন 18 কোটি মানুষের এই দেশ, অন্য ছোটখাটো দেশ আপনাদের আশপাশে যা আছে এটি তা নয়। We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. And we will keep ensuring that our cooperation benefits our two peoples. The number of positive developments that have taken place. আগরতলায় বাংলাদেশ কনসুলেটে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই 3 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে ত্রিপুরা সরকার। এক পুলিশ আধিকারিককে কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রক দুঃখ প্রকাশ করেছে, তারপরেও মঙ্গলবার আগরতলার কনসুলেটে অনির্দিষ্টকালের জন্য কাজকর্ম বন্ধ করে দিল বাংলাদেশ সরকার। সে হামলার অভিযোগ তুলে এনে নিরাপত্তাহীনতাজনিত কারণ দর্শিয়ে একটি নোটিশ বোর্ডের নোটিশ টাঙিয়ে দেওয়া হয় মোহাম্মদ আল আমিন প্রধান সচিবের তরফ থেকে, এবং তারা জানিয়ে দেন যে অনির্দিষ্টকালের জন্য এই দূতাবাস বন্ধ রাখা হবে। এখন প্রশ্ন হলো, একদিকে বাংলাদেশ সরকার অন্যায় করছে, তার উপর চোখ রাঙাচ্ছে, এই পরিস্থিতিতে কি পদক্ষেপ করবে নয়াদিল্লি? এই স্টেপটাকে আমি খুব একটা ভালো নজরে দেখছি না, এবং এটা মনে হচ্ছে যে একটা হস্টিলিটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রভোগ করছে, ওরা প্রভোগ করছে ইন্ডিয়াকে। বাংলাদেশ এটা প্রমাণ করতে চাইছে যে আমরা ভারতবর্ষকে একদম বদার করি না, মানে ভারতবর্ষ সম্পর্কে আমাদের কোনো ভয় বা আমাদের কোনো চাপ নেই। এই যে প্রোটোকলগুলি ভাঙছে, যাদের কথাতে ওরা এইসব ভাঙছে, সে পাকিস্তান থেকে বা চীনের তো আশীর্বাদ আছে, পাকিস্তান থেকে এটা করার চেষ্টা করছে। আগরতলায় বাংলাদেশের কনসুলেটে হামলার অভিযোগে এই দিন ঢাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। প্রসেনজিৎ সাহা, সত্যজিৎ বৈদ্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। ধরুন জোকার ফিল্মে একটা সংলাপ ছিল, ওয়াই সো সিরিয়াস, সেরকম এখানে হয় যে ওয়াই সো সফট। দেশের মধ্যে থেকেই প্রশ্ন উঠছে, এত নরম পন্থা। না সুমনদা, সিনেমাটা খুব প্রিয়, প্রত্যেকটা ডায়লগ আশা করি মনে আছে, একটা একটা করে গোনাচ্ছি না। দেখো, মালদ্বীপস প্রচুর লাফাচ্ছিল মাঝখানে, মালদ্বীপসের অফেন্সিভ হতে হবে, তখনও অনেকের বক্তব্য ছিল। পরবর্তীকালে কী হয়েছে আমরা দেখেছি, নেপালের সাথে ইস্যু মানে রিলেশন অত্যন্ত খারাপ হয়ে গেছিলো নাকি, তারপর আমরা দেখেছি। আফগানিস্তান যখন তালিব গভর্নমেন্ট আসলো, তালিব যখন টেক ওভার করলো, তখন ইন্ডিয়া গভর্নমেন্ট কী করছে, ইন্ডিয়া গভর্নমেন্ট শুড অ্যাক্ট। তার পরবর্তীকালে কী দেখেছি, দেখো পররাষ্ট্রনীতি নিয়ে বলার বিশেষজ্ঞ আমি নই, অন্যরা আছে তারা বেটার বলবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে অপেক্ষা করো, নিশ্চয়ই স্টেপ হবে, কারণ একদিনে কোনো কিছু হয় না। এটা ইস্যু মনে পড়লো হট করে যখন দেখছিলাম একটু অফবিট হচ্ছে। ইসকনের অগস্টে বাংলাদেশে এত রাগ কেন? রাগ বলতে সুমনদা, আমি এটা ইস্যু বলছি, তোমাদের মনে থাকবে, 1 আগস্ট 1971 ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে নিউ ইয়র্কে একটা প্রোগ্রাম হয়েছিল।
বাংলাদেশ যখন ফেমাইনের মধ্যে দিয়ে যাচ্ছিল, যখন তাদের খাওয়ার অভাব ছিল, তখন প্রভুপাদা এবং মানে ইসকনের ফাউন্ডার মেম্বার এবং তার সাথে পণ্ডিত রবিশঙ্কর এরা এক হয়েছিল। সো আমি প্রভুপাদা রাজি করেছিলেন বব ডিলান, এরিক ক্রিপ্টনের মতো বিভিন্ন শিল্পীদের, এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনে একটা বড় প্রোগ্রাম হলো, হিউজ টাকা রেজ হয়েছিল। সেই টাকা থ্রু ইউনেস্কো খরচা হয়েছিল এদের মানে ডেভেলপমেন্টের জন্য, এর জন্য আজকে সেই ইসকনের উপর লাভ। জয়ন্তদা বলছেন একটা কথা, একজনের কথা বলছেন যে এক কাপড়ে চলে আসতে, এক কাপড়ে অনেককে চলে আসতে হলো, এক কাপড়ে চলে আসতে হয়েছিল। এখন বিএসএফ বলছে তরুণ যে এক কাপড়ে এখনো আমাদের সীমান্ত একদম কালকে অফিসিয়াল প্রেস কনফারেন্সে বলেছে সেই সিচুয়েশন পাল্টাচ্ছে না, সেই জায়গায় আবার আমরা যাচ্ছি। এই ভাষা তো এক, সুমনদা, ভাষা তো এক। তো ইসলামিক মৌলবাদীরা ক্ষমতা পেলে কি হয়, পশ্চিমবঙ্গবাসীর ফিউচার দেখার লাইভ সুযোগ আসতো, তো পশ্চিমবঙ্গবাসীও দেখুক, কারণ এই মৌলবাদীদের আরেকটা সংস্করণ। তরুণ, আমি আশা করি তুমি শুনবে আমার কথাটা। মালদ্বীপ ক্ষেত্রে, নেপালের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু প্রাণহানির প্রশ্নটা ছিল না, ডিপ্লোম্যাটিক রিলেশনের প্রশ্নটা ছিল। এখানে প্রতিদিন প্রাণ যাচ্ছে, এখানে নির্যাতন হচ্ছে হিন্দুদের উপরে, মাইনরিটিদের উপরে, ফলে এখানে অপেক্ষা কতদিন? এবং না শোনো, দ্বিতীয় যেটা এখন পর্যন্ত আমি যে ডিপ্লোমেসি দেখলাম সেটা বেসিক্যালি ডিফেন্সিভ ডিপ্লোমেসি। তোমার উপরে ওভাররিড করছে বাংলাদেশের ডিপ্লোমেসি। সেটা তো একমাত্র সলিউশন নয়। তুমি আমায় সেটাই কি একমাত্র সলিউশন? জেনারেল অ্যাসেম্বলি বা কোনো আলোচনার প্রস্তাব রেখেছো? সিকিউরিটি কাউন্সিলে কোনো আলোচনার প্রস্তাব রেখেছো? তুমি কি এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে কোনো ডাইরেক্ট আর্মি অপারেশন করতে পারে? হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য বিভিন্ন পার্লামেন্টে এই সব ডিসকাশন ব্যবহার করার ভাই এক মিনিট, প্রথম কথা একদম বিশ্বনাথের সাথে আমি একমত। মালদ্বীপ বা আফগানিস্তান বা সেখানে কোথাও বাজি কিন্তু মানুষ ছিল না, যেসব সংখ্যালঘু মানুষ ছিল না। দ্বিতীয়ত এই সিএ নিয়ে যখন এখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু প্লিজ 56 যে বুকের ছাতি নিয়ে বলে যে ভাই বলতে দিচ্ছ না, ভালো ভাই হিন্দুদের আমাদের সতর্ক মানুষের সুরক্ষা এবং সেখানে দাঁড়িয়ে যখন সংখ্যালঘুদের প্রাণ যাচ্ছে তখন বিশ্বনাথ জেলা বলেন আমি একদম একমত। একটা আমার একমত, তোমার দল কেন নামছে না? আমি তো ওইটাও মতামত, তোমার দল নিশ্চয় কেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন লাগছে রাস্তায় নামতে? যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নেতৃত্ব বড় রাজনৈতিক দল তারা যদি ফেন্স সিটার হয়ে বসে থাকে, তারা যদি ঘড়ি দেখে বারবার যে নির্দিষ্ট সময় এলে তবে নামবো, তাহলে ওই মানুষগুলো যারা প্রতিদিন সীমান্তে ভিড় করছেন, অথবা ওই মানুষগুলো যারা প্রাণ এবং সম্পত্তি রক্ষা করতে দাঁতে দাঁত চেপে এখনো নিজেদের বাড়িতে আছেন, কিংবা এই মানুষগুলো যারা আমাদের দেশের বৈধ নাগরিক, বৈধ পাসপোর্ট নিয়ে বন্ধুর বাড়িতে গেছেন, রক্তাক্ত হয়ে ফিরতে হচ্ছে, এই ছবিগুলো রোজ দেখাতে হচ্ছে তো আমাদের। আমি বলছি এখান থেকে আমার পরের আমাদের রাজ্যের একেবারে রাজনৈতিক অংশে আমি এবার যাব, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই 6-0 রেজাল্টের পর সেদিনই আপনাদের বলেছিলাম যে এর সব থেকে বড় প্রভাব পড়বে আমাদের রাজ্যে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে। কি বলেছিলাম গতকাল দেখিয়েছি, কি হয়েছে গতকাল দেখিয়েছি, ঠিক কতটা পরিবর্তন, কিভাবে সরকারের তো বটেই, দলেররা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের হাতে নিয়েছেন। পরের প্রতিবেদন, তারপর এ নিয়ে বিস্তারিত এর বিভিন্ন বহুস্তরীয় আলোচনা আছে, যার একটা বড় অংশে আছে আইপ্যাক নামে ভোট কৌশলী সংস্থাটা। আমি আসবো, কিন্তু তার আগে প্রথম প্রতিবেদন। দেখুন, দিদি তো চেয়ারপারসন আমাদের দলে, ফলে চেয়ারপারসন যেভাবে উঠে দিচ্ছে মানে নিশ্চিতভাবে সে তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমাদের। উনি চেয়ারপারসন, সফল, গর্বিত, লড়াকু, বিপ্লবী, সংগ্রামী উনি চেয়ারপারসন। আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে ভাই তোমরা অনুশাসনের মধ্যে চলো। শীর্ষস্থান নিয়ে জল্পনার অবকাশ নেই। দল তাঁর হাতে তৈরি, দলের রাংশ তাঁরই হাতে আছে। আপাতত নো ভ্যাকেন্সি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্পষ্ট ও কঠোর অবস্থানের জেরেই কি এখন তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত বিধায়কদেরও সুর নরম? এক বার্তাতেই কি বাঁক বদল? মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারপারসন বক্তব্যের পরই কি তৃণমূলের বিধায়ক মহলে বইতে শুরু করলো উল্টো স্রোত? সূত্রের খবর, সোমবার দলীয় বিধায়কদের মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন
কে কি বলছেন তা জানার দরকার নেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি দলের চেয়ারপারসন। আর এরপরই একাধিক বিধায়ক যারা গত কয়েকদিন ধরে দলের নাম্বার 1-2 নিয়ে বিতর্ক বাড়িয়েছিলেন, তাদের বক্তব্যেও লাইনে ফেরার সুর। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী। আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা আমার অনেকটাই ভুল হয়েছে। তৃণমূল বিধায়কদের এই সুর শুনেই কটাক্ষের সুর একদা তৃণমূলের অন্যতম সেনাপতি, বর্তমানে রাজ্য বিজেপির স্তম্ভ শুভেন্দু অধিকারীর গলায়। একটা গৃহযুদ্ধ একটা চলছে। আই নো এভরিথিং, আমি সমস্ত জানি, কিন্তু আমি বলবো না। এগুলো এদের বিধায়কদের বলা না বলা, এটা একটা পারিবারিক পার্টি, কোম্পানির মতো চালায়, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সব মিলিয়ে তৃণমূলের অন্দরের সমীকরণ ঘিরে জল্পনার শেষ নেই। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কিন্তু কেন এই অভ্যন্তরীণ সমীকরণে আইপ্যাকের কথা আসছে? দেখুন, দলের মধ্যে যদি কান পাতা যায়, জবে থেকে অর্থাৎ 2019-এর পরবর্তী সময় থেকে বহু নেতা, মন্ত্রী, বিধায়ক তারা কিন্তু আইপ্যাকের বিরুদ্ধে পরপর তাদের অভিযোগ সামনে এনেছেন। সেটা কখনো পুরভোটের প্রার্থী তালিকা, কখনো সংগঠনের নানা রকম কাজ, বিভিন্ন সার্ভে যেটা নিয়মিতভাবে আইপ্যাক করে থাকে তার প্রশ্ন নিয়ে, তার তথ্য নিয়ে নানা সময় মুখ খুলেছেন। কখনো অনন্তদেব অধিকারী, মদন মিত্র, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, একবার নয় বারবার এই গোটা বছরগুলো ধরে। আমি দ্রুত একবার অভিযোগগুলো দেখাবো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক অভিযোগের কোন অংশে শিলমোহর দিলেন, কোথায় আশ্বস্ত করলেন, কোথায় একেবারে সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন বলে মনে হচ্ছে আমাদের, তাও দেখাবো। আগে দেখাবো বিভিন্ন সময় 2020, 22, 24 আইপ্যাকের বিরুদ্ধে কারা মুখ খুলেছেন, প্রকাশ্যে ঠিক কি বলেছেন দেখুন। পার্টির মধ্যে এজেন্সি ঢুকে পার্টিকে মিসগাইড করা হচ্ছে, যাকে তাকে নাম খাইয়ে দিচ্ছে। এরা কারা? আমি দিদির কাছে একটা চিঠি দিয়েছি। পিকের সমস্যার কথা আমি এক কথাই লিখেছি যে পিকে দলের সাংগঠনিক ক্ষেত্রে কোনো কাজে লাগছে না। পিকে একটা সাংগঠনিক ক্ষেত্রে ক্ষতির বিশেষ কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পিকেকে দিয়ে বরং দলের মধ্যে ডিভিশন সৃষ্টি করে দেওয়া হয়েছে। নেতৃত্ব দিচ্ছে, আমি মেনে নিলাম। আজকে তৃণমূল কংগ্রেসের কোন দায়িত্বে রয়েছে? দুটো প্রার্থীকেই সাধারণ নাগরিক মেনে নিতে পারেনি। এজেন্সি আপনাদের নির্বাচনে সহযোগিতা করার জন্য এসেছিল, তাদের ভূমিকা কিভাবে দেখছে? তারা তো এসেছিলেন শুধু আমাদেরকে কোথায় মিটিং করব, কী ধরনের বক্তৃতা দিব, তারপরে কোথায় মন্দিরে গিয়ে প্রণাম করব, কোথায় চায়ের দোকানে বসবো, এগুলোই বোঝাচ্ছিলেন ওনারা। আমরা সেটাই বুঝে কাজ করেছি। আর কি এফেক্ট হয়েছে? এফেক্ট না, ভোটের রেজাল্টটাই তো আপনারা বুঝেছেন। ওনারা যেভাবে আমাদেরকে গাইড করেছেন, আমরা টোটাল সেই গাইড অনুযায়ী চলেছি। প্যাক, একেবারে প্যাক শব্দটা ব্যবহার করে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক সম্পর্কে কার্যত বলেছেন যে কোনো সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না। অনেকে বলছেন ওই প্যাক শব্দটা ইঙ্গিতবাহী, ওটা আসলে প্যাক আপের ইঙ্গিতবাহী। আমি জানি না, আইপ্যাকের পরবর্তী অ্যাসাইনমেন্ট যা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কেজরিওয়ালের দিল্লির আপনারা জানেন দিল্লিতে নির্বাচন সম্ভবত আগামী বছরের ফেব্রুয়ারি মাসে, সেইখানে তাদের চুক্তি হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে আইপ্যাকের অবস্থান কি হবে? যখন আমি বিশ্বনাথদার কাছে আসবো, একেবারে নেত্রী কার্যত নিজের বার্তাটা স্পষ্ট করে দিলেন, কতটা ইঙ্গিতবাহী, কোন দিকে? সুমনদা পরিষ্কার আইপ্যাককে সাথে সম্পর্ক না রাখার কথা বললেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক না রাখার কথা বললেন? আমার তো মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্পর্ক না রাখলেও চলবে, এই বার্তাটাই দিলেন। এবং পরিষ্কার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে পরিষ্কার ধরা পড়েছে যে তিনি একমাত্র নির্দেশ দিবেন এবং তার অনুপস্থিতিতে ববি হাকিম, অরূপ বিশ্বাস এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কল্যাণ রায় সেই সিদ্ধান্ত নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তোমার স্থান কোথায়। কারণ আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে যে অবস্থান তৈরি হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা তাকে উপমুখ্যমন্ত্রী কখনো দেখবার চেষ্টা করেছেন, মানে তার অনুগামীরা
এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে অন ক্যামেরা হুমায়ুন কবির বলছেন উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী আজকে সম্পূর্ণ ভিন্ন। একেবারে আমি বলছি যে আইপ্যাক আমরা সবাই জানি যে জনশ্রুতিও বটে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এসেছিল এবং আইপ্যাক পরিচালিত হতো ক্যামাক স্ট্রিট থেকেই এবং এমনকি মিডিয়াতে যারা প্যানেলিস্ট তাদেরকেও পাঠাতো আইপ্যাকের লোকজনই এবং আইপ্যাককে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরের সময় মানে ওই প্যানেলিস্ট আসা বন্ধ করানো হলো, তারপরে আইপ্যাককে কার্যত তিনি বললেন যে আইপ্যাকের সাথে সম্পর্ক না রাখলেও হবে, তাদের সাথে কথা না বললেও হবে। তার মানে পরিষ্কার করে বললে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আইপ্যাককে সামনে রেখে সংগঠন পরিচালনা করছিলেন মানে এবং সরকারের একটা অংশের মধ্যে প্রভাব তৈরি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পছন্দ করেননি এবং পরিষ্কার তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভাই তুমি 2011-র পরে ক্ষমতায় এসছো, তোমার স্থান কোথায়। কিন্তু এখানে দুটো বিষয়, একটা হলো এত তাড়াতাড়ি রাজনৈতিক নেতারা রং বদলায় যে সত্যি মানে গিরগিটিও লজ্জা পাবে। মানে আমি এই কারণেই বলছি এই হুমায়ুন কবির উপমুখ্যমন্ত্রী হিসাবে অভিষেককে দেখতে চাই। এই নারায়ণ গোস্বামীদের বক্তব্য আমরা শুনেছি, মানে এই মানুষগুলো বা শৌকতের বক্তব্য শুনেছি। মুখ্যমন্ত্রী বলেছেন নারায়ণ আপনি বিধানসভা এলাকার বাইরে যাবেন না, বার্তা পরিষ্কার। সত্যি বলতে কি নারায়ণদের যে মানে অতি তৎপরতা ছিল সেটা অনেকেই বলে যে আইপ্যাক বা মানে ক্যামাক স্ট্রিটের প্রভাবে বা মানে আরো অনেক মানুষের, ফলে পরিষ্কার করে বলতে গেলে এরা কিন্তু এখন সুর নরম করছে, কারণ এরা বুঝিয়েছে যে পাওয়ারের লোকেশনটা অভিষেক থেকে সরে গেছে, আবার সরে মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রিক হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো যারা সাথী ববি হাকিম এবং অরূপ বিশ্বাসরা ভর কেন্দ্রে এসছে এবং মানে এমনকি দিল্লির মতন জায়গায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কল্যাণ। ফলে সব মিলে যদি বলেন এই যাত্রায় মানে অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিসলোকেট হয়ে গেলেন এবং মানে তৃণমূলের রাজনীতিতে উনি সাপের মুখের মধ্যে পড়েছেন, একেবারে চচ্চর করে নেমে লেজে এসে গেছেন। অর্থাৎ যদি 99-এর কোটায় থাকেন তাহলে উনি নেমে এসে ওই 4-5-এর কোটায় গেছেন, আর উল্টো দিকে ববি হাকিম অরূপ বিশ্বাসরা ময়ে চড়ে 99-এর কোটায়। আমার পরের প্রশ্নটা হওয়া উচিত ছিল যদি সিরিয়াস পলিটিক্যাল শো না হতো যে শেষ কবে বিশ্বনাথ দা লুডো খেলেছেন, কিন্তু লুডোর খোপের বাইরে রাহুল একটা হচ্ছে দুটো স্কুল অফ থট। একজনরা মনে করে যে 2019-এর খারাপ ফলের পর 21-এ স্পষ্ট আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আছে, আর এক দল মনে করে যে একেবারে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে ঠিক যেটা বলেন যে 294টা আসনে আমি প্রার্থী এবং মানুষ যখন ভোট দিতে যান, যখন ভোট করে সেটা বুথ কর্মী করে, কোনো আইপ্যাক সমীক্ষক সংস্থার দ্বারা হবে না। তুমি কোন দিকে? আমি জানি কঠিন প্রশ্ন না, বলি তোমার কথা। প্রথমত বিশ্বনাথ দা লুডো খেলেন না কবাডি খেলেন আমার জানা নেই, কারণ ওই কিত কাকে ধরতে চাইলেন আমি বুঝতে পারলাম না, আমি ধরতে বললাম না কন্টেন্টটা। আমি তোমায় বলি মমতা বন্দ্যোপাধ্যায় দলের, আমি শেষ করি মাঝখানে বলি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় দলের অবিসংবাদিত নেত্রী ছিলেন, আছেন, থাকবেন, এই নিয়ে কোনো দ্বিধা কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেখাননি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও কোনোদিন বলেননি যে আমার এখানে যাওয়ার ইচ্ছা বা আমি এখানে যেতে চাই। আজকে দাঁড়িয়ে এত বড় একটা দলীয় গণতন্ত্রে যদি কেউ কোনো ইচ্ছা প্রকাশ করে থাকেন করতেই পারেন, এবং এখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলো না ইচ্ছে প্রকাশ, তারপরে দলের শোকজ চিঠি, তারপর আবার সেই দাবি রিপিট করা, এটা খুব সাধারণ বিষয় নয় একজন নির্বাচিত জনপ্রতিনিধি একজন বিধায়কের পক্ষে। আমি তো বললাম 2-4 জন কি বললো এই নিয়ে তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে শুভেন্দু অধিকারী একটু আগে বললো যে ওই তো দলের ঘরের পার্টি অমুক প্যাক শ্যামাক বিরোধীরা যত কাজই বলে থাকো কুৎসা রটনা সব, এরপরেও দাঁড়িয়ে বাংলার প্রায় 50% মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস করেন, এটা কিন্তু লাস্ট কথা। সেখানে আমি শুধু তোমায় মনে করিয়ে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় লোড কমানোর কথা কিন্তু বিরোধীরা বলেননি, শুভেন্দু অধিকারী বলেননি, সৌগত রায় বলেছিলেন। এবার আমি তো বললাম দলীয় গণতন্ত্র দাঁড়িয়ে মানুষ তার ইচ্ছা প্রকাশ করতেই পারেন, কারো কিছু ইচ্ছা থাকতেই পারে, কিন্তু সেটাও বিচার করার দায়িত্ব যিনি দল এবং শীর্ষ নেতৃত্ব। অনেক সময় দেখবে তুমি ছক্কা পড়লে মানে 6 পড়লে সিঁড়ির দোরগোড়ায় পৌঁছচ্ছ, কখনো পুটে পৌঁছচ্ছ, কোনটা এত এই নিয়ে এত আলোচনা কেন? কারণটা না আমি জানি খুব অস্বস্তিকর না হয় ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রজন্ম হিসেবে
যদি মনে করো দীর্ঘমেয়াদী লড়াই দাঁড়িয়ে কাউকে আসতে হয়, তার নাম তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো ভুল কিছু নেই। বিশ্বনাথ দাস যেসব কল্পনাপ্রসূত কাহিনী শোনালেন, এই কথাগুলো লুডোর অনুষঙ্গ নিয়ে এত কথা হচ্ছে, আমরা জানি না কার পাকা গুঁটি কেচে গেল, আমরা সেদিকে যাব না। কিন্তু এই উপনির্বাচন শুধু আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে, আমি সেদিনও বলেছিলাম গুরুত্বপূর্ণ তা নয়, এই উপনির্বাচন দেখিয়ে দিয়েছে যে প্রশান্ত কিশোর, যিনি জনসুরাজ পার্টি খুলেছিলেন এবং যার ম্যাজিকে নাকি একটার পর একটা গুরুত্বপূর্ণ দল মুহূর্তের মধ্যে তারা খাদের কিনারা থেকে সোজা আকাশে উঠে যায়, দেখা গেল এই উপনির্বাচনে জনসুরাজ পার্টির মানে প্রশান্ত কিশোরের দলের 4 জন প্রার্থী ছিলেন, 4 জনেরই জামানত জব্দ হচ্ছে। সুতরাং এই প্রশ্নটা উঠবে, বলার জন্য মুখিয়ে আছে আমাদের তরুণ। কিন্তু তরুণ, তোমরাও 2012 গুজরাট বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হয়ে প্রশান্ত কিশোর হায়ার্ড হয়েছিল, 2014 নির্বাচনে স্পেসিফিক প্রচারের দায়িত্ব প্রশান্ত কিশোর এবং তার টিমের তৎকালীন আইপ্যাকের মাথায় প্রশান্ত কিশোর ছিলেন। 2014-তে এই যে বিকাশ পুরুষ কিংবা আপকি বার মোদী সরকার, এই সংলাপ আইপ্যাকে ক্রিয়েট করা বলে অনেকে চায়। আমরা জানি 2021-এর বাংলা নিজের মেয়েকে চায় আইপ্যাক ক্রিয়েট করেছিল। কিন্তু আমি বলছি যে এমন ম্যাজিক যিনি অন্যের ক্ষেত্রে, আমি সেদিন উদাহরণ দিয়েছিলাম শরৎচন্দ্রের সব্যসাচীর, যে অন্যের ক্ষেত্রে সেই ম্যাজিক কাজ করে, নিজের দলের ক্ষেত্রে জামানত বাঁচাতে পারে না 4 জনের সেই ম্যাজিক। কোন ম্যাজিক? না সুমনদা, পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে প্রশান্ত কিশোর অত্যন্ত সফল একজন ব্যক্তি, নিয়ে কোনো সন্দেহ নেই। তো এটাও ফ্যাক্ট, পলিটিক্স কিন্তু নিজের ক্ষেত্রে স্ট্র্যাটেজি কাজ করে না। বলছি পলিটিক্সটা ওই সোশ্যাল মিডিয়া, ওই কর্পোরেট স্ট্রাকচার না, ইটস মাস কানেকশনে চলে। মানুষের মধ্যে থাকলে আসবে, নাহলে আসবে না। ভারতীয় জনতা পার্টি তুমি দেখো আস্তে আস্তে এখান থেকে উঠেছে, যে জায়গায় এসেছি আমরা একদিনে আসলেই টাইম লেগেছে। কেন্দ্রীয় তাই যতক্ষণ দরকার ছিল প্রশান্ত কিশোরকে মোদিজি, ততক্ষণ ছিল, তারপর দরকার হয়নি। অন্যটা আসপেক্ট দরকার না হওয়া মাত্র তোমরা ছেড়ে ফেলেছো, এটা কি বলতে চাইছো? ভালো সিনেমা ছিল, একটা সিনেমা ছিল এই তোমার আইপ্যাক ইস্যুটা নিয়ে বলতে গেলে, ওই এটা খুব বাহুবলী বলে সিনেমা বেরিয়েছিল, এই কাটাপ্পানে বাহুবলী কিউ মারা, ওটা দেখা ছিল আমার সেকেন্ড পার্ট ওয়েট করতে হয়েছিল, এটাও সেকেন্ড পার্ট ওয়েট করতে। দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এক বিচক্ষণ একজন ভালো নেত্রী, কোনো ডাউট নেই সেখানে। তার মাস কানেকশন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অনেক বেশি, সেটাও ভুল নেই। তিনি লড়াই করে উঠেছেন, সেটাও ভুল নেই। তার বিরোধিতা করতে পারি, যেগুলো মানা সেগুলো মানতে হবে। এখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট টেন্ডার, তারপর বেশ কিছু মানে বড় বড় টেন্ডার, ছোটখাটো না। তুমি অপেক্ষা করো, আমি তোমাকে আজকে বলে যাচ্ছি, মানে এই ডিসেম্বর শেষ হওয়ার আগে তুমি প্রমাণ তোমার হাতে তুলে দেবো আমি। কয়েক হাজার কোটি টাকার একটা স্ক্যামের আসছে এই আইপ্যাকের লোকজনের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, সে তো হতে পারে না। না আমি টিয়া পাখি নিব, আমি আজ পর্যন্ত সুমন দাস হয়ে যেগুলো এগুলো বলে গেছি আমি পরে দেখিয়ে দিয়েছি, এটা বলে প্রমাণ সমেত এটাও দেখিয়ে দেবো। আমি তার জন্য সাইড করার চেষ্টা করছি, কারণ আইপ্যাক মানে অভিষেক ব্যানার্জি, আইপ্যাক মানে অভিষেক ব্যানার্জি, ভাইপোকে সাইড করার জন্য আইপ্যাককে সাইড করছে কি? ভোট কৌশল আইপ্যাক মানে অভিষেক ব্যানার্জি। আরে বাবা প্রশান্ত কিশোর চলে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তহীনে বিতর্ক চলবে। আমি এখনো বুঝতে পারিনি কাটাপ্পাকে রাজমাতাকে, কিন্তু এইটুকু বুঝতে পেরেছি যে জল বেশ ঘোলা হচ্ছে। না, তার একটা বিশেষ কারণ হচ্ছে যে আমরা ঘোলা জল রাখতে ভালোবাসি, আমরা সোজা তাকাতে ভালোবাসি না, সোজা কিছু বলতেও পছন্দ করি না। কিন্তু একটা সময় এটা সত্যি সত্যি এসেছিল যে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বটা প্রকট হয়েছে। তার কারণ আমাদের দেশে গণতন্ত্র আছে, বিরোধী স্বরকে যেহেতু দাবিয়ে দেওয়া হয়েছে এবং কোথাও কোনো বিরোধিতা নেই, দলের মধ্যেই বিরোধিতা তৈরি হয়েছে। এবং এটা আজকে থেকে নয়, এটা তো অনেক দিন ধরে। এবং আমি তোমার এখানে বলেছি এটাই হচ্ছে গণতন্ত্রের সিম্বল। যেহেতু বিরোধী স্বরকে দাবিয়ে দিয়েছিলেন এই নেতারা, তুমি মনে করে দেখো অনুব্রত থেকে শুরু করে অনেকেই কিন্তু স্টেজে উঠে ঠোঁটে হাত দিয়ে তারা প্রথমে পায়চারি করতেন। তার মানে তারা বলতেন যে কোনো বিরোধী স্বর চলবে না। তার ফলে ভেতর থেকে এখন এই অনুব্রত কি বলেন, বারবার বলেন যে সবাইকে নিয়ে চলতে হবে। তার কারণ শিক্ষাটা তিনি পেলেন। এবং একটা কথা তো ঠিক যে সাধারণ মানুষ এখনো কিন্তু ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। না, এটা মানতে তো হবে। তোমার এখানে পঙ্কজ দত্ত উনিও এসে কিন্তু বলে গিয়েছিলেন যে তার পপুলারিটি নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্নটা হলো গণতন্ত্র নিয়ে, আপনার ওই প্রশ্নটার উত্তর দিতে, সেটা হলো বিহারে কেন মানে পিকে পারলেন না? 4টা আসনেই মানে 10%-এর বেশি ভোট পায়নি। বিহারের রাজনীতিতে কাস্টের প্রভাব এতটাই এবং দ্বিমেরুকৃত, যেখানে সেকুলার ভাবনা নিয়ে উনি যে বক্তব্য রেখেছেন, গণতন্ত্রের প্রশ্ন রেখেছেন, শিক্ষা স্বাস্থ্য নিয়ে রেখেছেন, সেখানে মানে কাস্ট পলিটিক্স কিন্তু মানে প্রিভেল করেছে ওভার দ্য জেনারেল ইস্যু অ্যান্ড পাবলিক ইস্যু। ঠিক ঠিক, আমি বলছি এখানে হ্যাঁ নিশ্চয়ই
আমি রাজনীতির লোক নই, সমাজনীতির লোক, তবু এখানে যে আলোচনাগুলো একদম আমি সচেতনভাবেই আপনার কাছে যেতে চাই, কেন বলুন না, প্লিজ। তবু আমার একটা প্রশ্ন আছে নাগরিক হিসেবে, যে সমস্ত রাজনৈতিক দলগুলি যেন তেন প্রকারেণ জিততে হবে এই মানসিকতাটা কেন রাখেন, এবং গণতন্ত্রের উপরে আস্থা না রেখে কোনো কর্পোরেট সংস্থাকে ধরে সেটাকে পরিচালিত করতে হবে, মানে কেন এত কি মানে কিসের উপরে দায়? একদম এখান থেকে আমি একেবারে ফান্ডামেন্টাল একটা প্রশ্নে আসছি, যে একজন মানুষ তিনি যখন তার কেন্দ্রে যে স্তরের নির্বাচনই হোক না কেন ভোট দিতে যাচ্ছেন, ইভিএমে যাচ্ছেন, আগের দিন হলে ব্যালট বক্সের কাছে যাচ্ছেন, তিনি কি ভেবে যান? আর ভোটটা কারা করায়? বুথ কর্মীরা করায়, নাকি কোনো ভোট কৌশলী সংস্থা করায়? স্ট্র্যাটেজি করায়, নাকি ওই একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী যিনি বলেন যে সমস্ত কেন্দ্রে আমিই মুখ, আমিই প্রার্থী, সেইটা আসল ভোটের ম্যাজিক? ভোটের ম্যাজিক কি? এ প্রশ্ন তো থাকবেই, কিন্তু ভোট কৌশলী সংস্থা আইপ্যাক তাদের কি এ রাজ্যে প্যাক আপ হতে চলেছে? আবার বলছি, উত্তর জানি না, এইটুকু জানি যে তারা একটা নতুন ইনিংস শুরু করছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে, সম্ভবত ফেব্রুয়ারি মাসে দিল্লির নির্বাচনে কেজরিওয়ালের পার্টি আপের সঙ্গে তাদের টাই আপ হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে আইপ্যাকের ভবিষ্যৎ কি? এই ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন কিন্তু পরিষ্কার তুলে দিলেন গতকাল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠকে। দেখুন, তৃণমূল থেকে কি আইপ্যাকের প্যাক আপ? দলের কর্তৃত্বে রাশ নিজের হাতে নেওয়ার পর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় উস্কে দিল এই প্রশ্ন। সূত্রের দাবি, সোমবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী পরিষ্কার জানিয়ে দেন, কোনো সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না। সম্প্রতি তৃণমূলের একাংশ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে আনার দাবি জানাচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সিদ্ধান্তে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের শেষ কথা তিনি। সমীক্ষক সংস্থা নিয়ে বার্তা কি সেই কৌশলেরই অঙ্গ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সূত্রের দাবি, তৃণমূলের ভোট কৌশলী হিসেবে আইপ্যাককে নিয়োগের ভাবনা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। 2019 সালে লোকসভা ভোটে এ রাজ্যে তৃণমূলের আসন কমে যাওয়ার পর আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। এই সংস্থা তদানীন্তন প্রধান প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর দলের বৈঠক থেকে গোয়া সফর, বিভিন্ন সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী তিনি। 2021 সালের বিধানসভা ভোটে ঘুরে দাঁড়ায় তৃণমূল। সে বছর 21শে জুলাইয়ের বক্তব্যেও তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় আইপ্যাকের কথা। Thanks PK and their IPAC team also. Thanks Abhishek and their IT team also. কিন্তু এর এক বছর যেতে না যেতেই ছবিটা পাল্টাতে শুরু করে। পুরো ভোটের আগে সামনে চলে আসে তৃণমূলের জোড়া প্রার্থী তালিকা। একদিকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু তারপরই দলের অফিসিয়াল ফেসবুক পেজে আরেকটি প্রার্থী তালিকা প্রকাশিত হয়। যে লিস্টটার উপরে সুব্রত বক্সির সই আছে সেটাই হচ্ছে আমাদের দলের লিস্ট। তার আগে বিভ্রান্ত করার জন্য অনেকেই লিস্ট তৈরি করেছেন, কিন্তু সেটা পাবলিসিটি করে দেওয়াটা অন্যায়। পাসওয়ার্ড নাম্বার থাকলে সেটা আমি ভোট করে দিয়ে দিলাম, এটা অন্যায়। পাসওয়ার্ড নাম্বার কারো কাজে ওটা মিসইউজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমেই এই লিস্টটা সুব্রত বক্সি সই করেছেন। ফিরহাদ হাকিম সেই সময় কারো নাম না করলেও অনেকে মনে করেছিলেন তার নিশানা ছিল আইপ্যাকের দিকে। এরপর অবশ্য সরাসরি আইপ্যাককে নিশানা করতে শুরু করেন তৃণমূলের প্রবীণ নেতারা। আইপ্যাকের লোক কোথায়? আইপ্যাকের লোক কোথায়? যারা সব নাম গুজে গুজে দিয়ে তারা ক্যান্ডিডেট করেছিল, তাদের জেতানোর জন্য নামুক। আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে, কাটতে হচ্ছে। এবার নাম না করে আইপ্যাক নিয়ে বার্তা দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আইপ্যাক পশ্চিমবঙ্গের তৃণমূলের পার্টির সব থেকে বড় বিশ্লেষক হিসাবে বারবার নিজের সফলতা প্রমাণ করেছে। ঘটনাচক্রে সেই আইপ্যাকের সঙ্গে জড়িত অনেক বেশি খোকাবাবু। তাই আইপ্যাককেও দিদি ভয় পাচ্ছে, কারণ যেখানে যেখানে খোকাবাবুর কোনো পদচিহ্ন আছে, খোকাবাবুর যেখানে যেখানে সংস্পর্শ আছে, খোকাবাবুর যেখানে যেখানে হস্তক্ষেপ আছে, দিদি সেগুলোকে বন্ধ করে দিতে চাইছেন, সেগুলোকে খতম করতে চাইছেন, সেগুলোকে সমাপ্ত করতে চাইছেন। দল কার পরামর্শ নেবে, ব্যক্তি না গোষ্ঠীর, দল কিভাবে মূল্যায়ন করবে, এগুলো দলের একদম অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়। এ বিষয়ে কোনো বাইরেও মন্তব্য করব না। দিল্লিতে কেজরিওয়ালের সঙ্গে আইপ্যাকের সম্পর্ক শুরুর মধ্যেই কি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ হতে চলেছে? বিজেন্দ্র সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 1968 সালের 31শে আগস্ট প্রথমবার কোনো ওভারে 6টা বলে 6টা 6 মেরে ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন স্যার গ্যারি সোবার্স।
তবে স্যার গ্যারি নিজে এটা নিয়ে খুব একটা খুশি ছিলেন না। পরে বলেছিলেন ওটা মোটেই ভালো ক্রিকেট নয়, তরুণরা যেন এটা থেকে অনুপ্রাণিত না হয়। রাজনীতির ম্যাচে কিন্তু ঝোড়ো ইনিংসেরই বেশি কদর। কদিন আগেই উপনির্বাচনের ইনিংসে 1 ওভারে 6টা 6 হাঁকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনীতির ক্রিকেট পিচ আবার যখন তখন পাল্টে যেতে পারে, সেটাও ঠিক। আর আমরা গ্যালারিতে বসে ম্যাচ দেখি বলে আবার কেস দেবেন না প্লিজ। কিস দেবেন না প্লিজ। কিস দেবেন না প্লিজ।